এবার পার্ট 3 ধারা 12 থেকে 29, তৃতীয় অধ্যায় শুরু করছি। 12 থেকে 25 তামাদির মেয়াদ গণনা মানে ক্যালকুলেশন কিভাবে হবে। এর আগে যে আমরা পড়লাম সেখানে হচ্ছে বেসিক্স বা প্রিন্সিপাল গুলো পড়লাম। একটু আগে 11 ধারা পর্যন্ত প্রিন্সিপাল গুলো পড়লাম। তার মানে আমরা ধরে নিতে পারি সেটা একটা তত্ত্বগত আইনের মতোই কাজ করবে। কিন্তু এখানে ক্যালকুলেশন, হ্যাঁ, তো এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনটা বাদ যাবে কোনটা বাদ যাবে না এই জিনিসগুলো এখানে আছে। ধারা 12, আইনানুগ কার্যধারায় যে সময় গণনা হতে বাদ যাবে, এমসিকিউ, রিটেন, ভাইবা, বাস্তবে সব ক্ষেত্রে এই ধারাটা মোস্ট একটা ইম্পর্টেন্ট সেকশন। এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিংস, এই লাইনটা তুলে দিয়ে বিগত সালে প্রশ্ন আসছে। কত ধারার বিষয়বস্তু? 12 ধারার। তো এখানে 4টি পয়েন্ট আছে, 12 ধারায় 4টি পয়েন্ট আছে, 4টি পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। যে দিন যে দিন হতে গণনা শুরু, মনে করেন মামলার কজ অফ অ্যাকশন যেদিন শুরু হলো সেই দিনটা বাদ যাবে। কেন বাদ যাবে? মনে করেন টাকা দিতে অস্বীকার করলো বা চুক্তি অনুযায়ী একটা পণ্য দিতে অস্বীকার করলো, সেটা সকালেও করতে পারে, আবার সন্ধ্যাতেও করতে পারে, আবার রাত 11টাও করতে পারে, তাই না? জি জি অর্থাৎ যে তারিখে অস্বীকার করলো, যেই তারিখে মামলার কারণ উদ্ভব হলো, সেই তারিখটা আমাকে বাদ দিতে হবে, কারণ সেই দিনটা তো চলেও যেতে পারে, দিনের শেষেও তো আমাকে অস্বীকার করতে পারে, তাই না? জি জি কারণ সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত যখনই অস্বীকার করুক না কেন ওই দিনটা আমাকে কি দিতে হবে? বাদ দিতে হবে। কারণ সেদিন যেহেতু অস্বীকার করা হয়েছে মানে সেদিন থেকে কি সময় বাদ যাবে। এখন মনে করেন আপনি ঢাকায় বেড়াতে যাবেন, রাজশাহী থেকে মনে করেন ঢাকায় যাবেন। এখন রাজশাহী থেকে ঢাকায় যেতে যদি আমি ট্রেনে যাই 5-6 ঘন্টা লাগবে, এই সময়টুকু আমার ঢাকায় যে কাজ এই কাজ থেকে বাদ যাবে না? আমি তো জার্নিতেই সেই জি সময়টুকু চলে গেল। তো এই কারণেই এটা একটা লজিক্যাল বিষয় যে আমি কখনো স্বীকার করলেও সেই দিনটা আমাকে পুরোটাই বাদ দিয়ে দিতে হবে। তাহলে পরের দিন থেকে জি 1 2 3 শুরু করবে, তার মানে আজকে অস্বীকার করলো, কালকের থেকে আমার টিকটিক ঘড়ি চলতে শুরু করবে, মানে রাত 12টা থেকে, তাই না? জি তারপর রায় ঘোষণার দিন, একটা মামলার রায় ঘোষণা করলে এর বিরুদ্ধে রিভিউ, রিভিশন, আপিল করা লাগতে পারে, কিংবা ওই রায়টা রদরহিতও করা লাগতে পারে, বাতিল চাইতে হতে পারে। তো যেদিন রায় ঘোষণা করলো সেই সাধারণত রায় ঘোষণা করে কেউ দুপুরের পরে, শেষের দিকে মামলায় রায় ঘোষণা করে না আদালতে। জি 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 তো যেদিন আমি জানতে পারলাম সেদিন বিকেলে জানতে পারলাম, তাহলে দিনটাই তো শেষ। তো 1 নম্বর পয়েন্ট যেই কারণে বাতিল, 2 নম্বর পয়েন্টটাও কিন্তু সেম কারণেই, রায় ঘোষণার দিনটা আমাকে বাদ দিতে হবে, পরের দিন থেকে গণনা শুরু করতে হবে। আমরা কি পড়ছি? আইনানুগ কার্যধারায় যে সময় বাদ দিতে হবে, কারণ যেদিন থেকে শুরু, তারপর রায় ঘোষণার দিন, রায় ঘোষণা কে করবে? আদালত, তাহলে এটা কার্যধারার অংশ না? জি তাই আমি আপিল, রিভিউ, রিভিশন করতে গেলে আমাকে এই সময়টুকু বাদ যাবে। অর্থাৎ রায় যদি আমার 10 তারিখে হয়, 11 তারিখ থেকে কাউন্ট হবে তামাদির মেয়াদ, ওই 1 বছর হোক 3 বছর হোক সেটা। 3 নম্বর, রায়ের নকল পেতে প্রাপ্ত সময়, মনে করেন আজকে রায় দিল, আমি আজকে দরখাস্ত করে দিলাম, তাহলে আমার একদিনও নষ্ট হলো না। এবার দরখাস্ত করার পরে রায়ের নকল বা সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট সেটা পেতে আমার 1 মাস সময় চলে গেল। এই 1 মাস আমার তামাদের মেয়াদটা কি থাকবে? স্টপ থাকবে। কারণ এটা তো আমি ইচ্ছাকৃতভাবে সময়টা অবহেলায় কাটিয়ে দিচ্ছি না, কারণ আমি নকল না পেলে আমি কিভাবে আপিল ফাইলিং করব বা রিভিশন ফাইলিং করব? ক্লিয়ার বিষয়টা? কারণ নকল দেওয়ার বিষয়টা আদালতের, আদালতের কর্মচারীদের। তো নকল দিতে আমাকে দেরি করেছে, তাই আমার মামলা করতে দেরি হবে। তো যতদিন আমার জি যেদিন আমি আবেদন করব নকলের সেই দিন, এবং যেদিন হাতে পাবো এই মাঝখানে, এবং উভয় দিন, শেষের দিন এবং পাওয়ার শুরুর দিন, পাওয়ার দিন এবং মাঝের দিন, সব পুরো সময়টাই বাদ যাবে। বাদ খুবই লজিক্যাল বিষয়। এখন আমাকে মৃত্যুদণ্ডের জন্য আপিল করার তামাদির মেয়াদ, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার তামাদির মেয়াদ মাত্র 7 দিন, 150 অনুচ্ছেদ। তো নকল পেতেই তো 7 দিন পার হয়ে যাবে, তাই না? জি জি তাহলে তো সে কি করতে পারবে না? আপিল করার সুযোগ আপিল পাবে না। করার সময় থাকবে না। এখন নকল, জি নকলের জন্য যে সময়টা সেটা বাদ যাবে, যেদিন ঘোষণা করলো সেদিন বাদ যাবে, তার মানে সময় থাকে। আবার তারপরেও যদি 7 দিন চলে যায়, তাহলে আপিল করার ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য, তার মানে স্যার এই কারণে দেরি হয়েছে, সবকিছু গুছিয়ে নিতে দেরি হয়েছে, মক্কেলের অর্থনৈতিক অনটন চলছিল, সেই টাকা জোগাড় করতেও দেরি হয়েছে, নানান অজুহাত দেখিয়ে 5 ধারায় যথেষ্ট কারণ দেখিয়ে মেয়াদ কি বৃদ্ধি করা যাবে, বা কন্ডোলেশন অফ ডিলে, মানে বিলম্ব মওকুফ করা যাবে। রোয়েদাদ, রোয়েদাদ বাংলা, এর ইংরেজি কি? অ্যাওয়ার্ড।
এটা আবার কি জিনিস? শ্রম আদালত অথবা কোনো সালিস কার্যক্রমে যে রায় প্রদান করা হয় সেটাকে বলা হয় রোয়েদাদ বা অ্যাওয়ার্ড। তো এই রায় ঘোষণার দিন যদি বাদ যায়, রায়ের নকল পেতে যদি সময় বাদ দিতে হয়, তাহলে শ্রম আদালত এবং সালিসের রায় পেতে এটাও তো বাদ দেওয়া উচিত একই যুক্তিতে। জি তাই এর নকল পেতে জি প্রাপ্ত সময় বাদ যাবে। তাহলে 12 ধারা 4টি পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13, দেশ হতে বিবাদীর অনুপস্থিতিকাল বাদ যাবে। বিদেশ অবস্থানরত বিবাদীর জবাব দাখিলের জন্য তামাদি গণনা স্থগিত থাকবে। বাদীর জন্য এটা প্রযোজ্য নয়। মনে করেন আমি একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা করব, ওই ব্যক্তিটা আবার বিদেশে বসে আছে, তো সে কবে আসবে, তারপরে আমি তার বিরুদ্ধে মামলা করব। আমি বসে থাকলে আমার জন্য তামাদের মেয়াদ পার হয়ে যাবে। এই অজুহাত কখনো পাওয়া যাবে না, সে তো বিদেশে বসেছিল, আমি মামলা করব কি করে? সে বিদেশে ছিল। আচ্ছা আপনি সমন কিন্তু বিদেশেও পাঠানো যাবে, বিদেশে পাঠানোরও সিস্টেম আছে সমন। জি ডাকযোগে পাঠানো যাবে, ইমেল করে পাঠানো যাবে, এখন তো ফোন করে পাঠানো যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠানো যাবে এখন, তাই না? তার জি মানে বাদী দেশে থাক না বিদেশে থাক না মঙ্গল গ্রহে থাক, আপনি তার বিরুদ্ধে মামলা করে দেন। ঠিক আছে। এখন 13 ধারা তাহলে জি সুবিধা কাকে দিবে? বিদে সে জরুরি কাজে বিদেশে ছিল, বিবাদী বিদেশ থেকে এসে দেখছে যে মামলা একতরফাতে চলে গেছে, তখন সে বলবে স্যার আমি বিদেশে থাকার কারণে জবাব যথাসময়ে দাখিল করতে পারি নাই, আমাকে জবাব দাখিলের জন্য সময় দেন, বা আমার এই এত দিনটা বাদ দেন। দরখাস্ত দিলেই ওই সময়টা বাদ যাবে। কারণ তার পাসপোর্টে ভিসায় কি থাকবে, ইনফরমেশন থাকবে না কতদিন জি মানে সে বাইরে আছে এবং সে এ, ঢুকলো কবে, কত তারিখে দেশে, তাই না? জি জি ধারা 14, এখতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে ব্যয়িত সময় বাদ যাবে। সরল বিশ্বাস, হ্যাঁ, সরল বিশ্বাসে যেহেতু আমি ভুল করে, মনে করেন আমাকে মামলা করতে হবে পুঠিয়া সিভিল জাজ কোর্টে, আমি ভুল করে দুর্গাপুর সিভিল জাজ কোর্টে মামলা করলাম, কারণ সম্পত্তিটা পাশাপাশি, বুঝতে পারছি না কোথায়। ঠিক আছে। অথবা আমি মামলা রেডি করে দিয়েছি, আমার জুনিয়র ভুল করে এক আদালতে দিতে গিয়ে আরেক আদালতে পাশাপাশি, যদি সেরেস্তা থাকে এক সেরেস্তা নাই দিয়ে নতুন জুনিয়র অন্য সেরেস্তা দিতেই পারে, তাই না? জি জি বা মামলা ফাইলিং এর ক্ষেত্রেও ভুল হতে পারে ভুল করে। তার মানে ভুল করে এক আদালত থেকে আরেক আদালতে যে 1 মাস আমার পড়ে আছে, আমার তামাদের মেয়াদ ছিল 25 দিন, 30 দিন আমার ভুল আদালতে পড়ে আছে, তার মানে 5 দিন অলরেডি আমার বেশি হয়ে গেছে, মেয়াদ পার হয়ে এক্সপায়ার হয়ে গেছে। এখন যদি এরকম ভুল হয় সরল বিশ্বাসে, তখন এই যে 1 মাস ভুল আদালতে পড়েছিল নথিটা, এই সময়টুকু বাদ যাবে। কারণ আমি যেদিন ফাইলিং করলাম, ফাইলিং এ তো ডেট পড়বে, তাই না? ওদের রেজিস্টারে থাকবে। জি তো এইটা যদি আমি দেখাই এবং ওই কোর্ট যদি একটা ইনফরমেশন স্লিপ দেয়, তাহলে নতুন কোর্টে যখন মানে সঠিক কোর্টে দাখিল করব, স্যার ভুল জায়গায় ছিল আমার 1 মাস, তখন এটা বাদ যাবে। লজিক্যাল একটা বিষয়, কমন সেন্স দিলে বোঝা যাবে। তাহলে এই যে ভুল আদালতে দিলেও যেমন বাদ যাবে, তেমন পক্ষভুক্তি বা মামলার কারণভুক্তির ক্ষেত্রে ত্রুটিও একইভাবে প্রযোজ্য। আমরা যে সিপিসি যখন পড়বো অর্ডার, সেখানে নন জয়েন্ডার মিস জয়েন্ডার, নন জয়েন্ডার মানে একজনের বিরুদ্ধে মামলা করতে হতো, তার নাম রহিম, এখন মামলায় বিবাদী হিসেবে তার নাম আসেইনি, নন জয়েন্ডার হয়ে গেছে। মিস জয়েন্ডার, আচ্ছা মনে করেন করিম নামে একজন ব্যক্তির নাম চলে আসছে 5 নম্বর বিবাদী হিসেবে, কিন্তু করিমের এই বুঝ- মামলার সাথে কোনো কানেকশনই নাই, দ্যাট ইজ মিস জয়েন্ডার, মানে মিস করে তার নাম চলে ভুল আসছে। করবে তো এই ভুল এই করবে জি ভুলগুলো সংশোধন বা নতুন যার নামটা যুক্ত করতে হবে, হ্যাঁ, নন জয়েন্ডার হয়ে গেছে তাকে জয়েন্ট করতে হবে, এগুলো পক্ষভুক্তি বলে। তো এগুলো করতে গিয়ে মামলার সময় চলে যেতে পারে, তাই না? তো জি সেক্ষেত্রেও কিন্তু তামাদির ক্ষেত্রে কিন্তু এগুলো একইভাবে প্রযোজ্য হবে। যে নতুন ব্যক্তি আসলো, মনে করেন যে ওই যে রহিমের বিরুদ্ধে মামলা করা হয়নি, এখন রহিম তো পরে জানতে পারবে, এদিক মামলা যদি অনেক এগিয়ে যায়, এখন রহিম যেদিন যুক্ত হবে সেদিন তার জবাব দাখিলের জন্য তামাদের মেয়াদ কাউন্ট হবে। স্যার আমি তো আগে জানতামই না, এ দেখেন সমন পেয়েছি আমি 2 দিন আগে, এসে দেখছি যে মামলা অনেক এগিয়ে গেছে, কারণ আমাকে পরে যুক্ত করা হয়েছে মামলায়। তাহলে স্বভাবতই ন্যায় বিচারের স্বার্থে তাকেও ওই 2 মাস সময় দিতে হবে লিখিত জবাব দেওয়ার জন্য। তামাদের মেয়াদ কিন্তু 2 মাস, এটা কিন্তু ইয়াতেই আছে, সিপিসিতেই আছে। আচ্ছা ভুল আদালতে দাখিলের দিন ও উক্ত আদালতে কার্যধারা সেই দিন বাদ যাবে। অর্থাৎ আমি যদি 10 তারিখে দাখিল করি, 10 তারিখ কাউন্ট হবে না। এবং মনে করেন পরের মাসের যদি আমি 12 তারিখে নেই, তাহলে জানুয়ারির 10 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ এবং মাঝখানে যে সময়গুলো আছে সবই বাদ যাবে। ঠিক আছে। আচ্ছা 14 ধারা মূল মোকদ্দমা ও যে কোনো দরখাস্তের জন্য প্রযোজ্য, কিন্তু আপিল রিভিউয়ের জন্য প্রযোজ্য নয়। এটা কেন, কে বলতে পারবে?
চোদ্দ ধারা যে প্রযোজ্যতা এটা নিয়ে কিন্তু প্রশ্ন হয়। এই লাইনটার অর্থ বুঝতে পারলেন কিনা, এবং এটা আপিল, রিভিশন এবং রিভিউয়ের ক্ষেত্রে প্রযোজ্য কেন নয়? আপিল, রিভিশন এবং রিভিউয়ের জন্য কেন প্রযোজ্য নয় মানে 14 ধারা? স্যার এর আগেও আমরা পড়েছি স্যার এই তামাদি আইনে যে ওই যে বিষয়গুলো পড়ে আসলাম সেগুলো মূল মোকদ্দমার জন্যই। তো এখন মূল মোকদ্দমা দাখিলের পরেই তো স্যার আপিল, রিভিউ, রিভিশন এই বিষয়গুলো আসে হুম, হুম। রায় বা ডিক্রির পর। তো এই কারণেই স্যার ওই মানে মূল মোকদ্দমা এবং যে কোনো দরখাস্তের জন্য প্রযোজ্য, আর আপিল, রিভিউ, রিভিশনের জন্য প্রযোজ্য নয়। আপনারা হ্যাঁ, একটু বুঝিয়ে দেন স্যার। এটা হচ্ছে মনে করেন আমি একটা নতুন মামলা করলাম, তাই না? জি আচ্ছা, আপনার মনে করেন যে একটা জেলায় বাসা, এখন যে ব্যক্তি ঢাকায় কখনো যায়নি, তাই না? এখন ঢাকায় জি নতুন একটা জায়গায় যাবে, এখন যে ঠিকানাটা দিয়েছে সে ভুল ঠিকানায় যেতে পারে, কারণ যেই জায়গাটা জি আমার অপরিচিত সেখানেই তো ভুল হবে চলাফেরা করতে, তাই না? জি 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 মনে করেন যে আমি রাজশাহীরই একটা গলির মধ্যে যাব, এখন আমার এক ফ্রেন্ড বলছে, দোস্ত আমি নতুন বাসে উঠেছি, আসো দাওয়াত খেতে। কারণ আমাকে লোকেশন দিল যে অমুক জায়গায় তুমি এই গলি দিয়ে ঢুকবে, এখন রিক্সা নিয়ে চলে গেলাম, এখন রিক্সাওয়ালা ভুল করে তো ভিন্ন গলিতে ঢুকতে পারে। যদি আমি ওই জায়গায় নতুন যাই, প্রথমবারের মতো যাই, আমার ভুল হতে পারে না গলি? জি 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 কারণ আবাসিক এলাকাতে রোড নাম্বার ফিক্সড করা থাকে, কিন্তু অনেক সময় আবাসিক এলাকার বাইরে কিন্তু গলির নাম্বার থাকে না, তাই না? জি তো এই জি এক গলিতে ঢুকতে গিয়ে আরেক গলিতে আমি যেতে পারি। কখন যেতে পারি? যদি আমি নতুন মানুষ হই ওই গলিতে। তার মানে মূল মামলা কিন্তু নতুন মামলা। বুঝতে পেরেছেন জি ওই বিষয়ে? যে কোনো জি জি দরখাস্ত নতুন হতে পারে, মূল মামলা নতুন হতে পারে। আমি যেমন নতুন মানুষ রিক্সা নিয়ে ভুল গলিতে ঢুকতে পারি, তেমন নতুন মামলা যে কোনো দরখাস্ত নতুন, যেহেতু ইনিশিয়েটিভ একটা স্টেপ, তাই আমি ভুল করে ওই পুঠিয়া কোর্টে না গিয়ে দুর্গাপুর কোর্টে যেতেই পারি। এটা ভুল হতে পারে জি জি সরল জি বিশ্বাসে। কিন্তু একটা মামলা হয়ে গেছে দুর্গাপুর কোর্টে, দুর্গাপুর সিভিল জাজে। এখন দুর্গাপুর সিভিল জাজের বিরুদ্ধে যদি আপিল করে কোন আদালতে আপিল করতে হবে, এটা তো আমার কমন সেন্সের বিষয়। আইন জানলেই তো আমি জানি যে এই আদালতের বিরুদ্ধে আপিল কোথায় করতে হয়, জানি না? জি এবার আর রাস্তা ভুল হওয়া তো সমীচীন নাই, মেনে নেবেন কারণ আর কি। আমি তো ওই জায়গায় গেছি, কারণ আমি ছোট ভাইয়ের জি বাসায় জি গেছি। তার চিনি। বড় ভাইয়ের বাসা দোতলাতে, ওই বিল্ডিং যেহেতু আমি চিনি, নিচ তলাতে ছোট ভাই, দোতলাতে বড় ভাই থাকে, তাহলে তো সহজেই আমি আপিল কোথায় হবে এটা জানার কথা, যদি আমি আইন জানি। জি তার মানে আইন যদি জানা থাকে, আপিল, রিভিশন এবং রিভিউ দায়ের করার জন্য মিস্টেক হওয়ার সম্ভাবনা কম। মিস্টেক হলে আপনি সুবিধা পাবেন না, কারণ আপনি ওকালতেই জানেন না, আপনি ভুল আদালতে আপিল দায়ের করছেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার হলো বিষয়টা? তাই প্রযোজ্য নয়। জি জি আর আরো একটা বিষয় হচ্ছে, যেমন 6 ধারা আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ মূল মামলায় তো একবার ন্যায় বিচার হয়েছে, তাই না? একবার বিচার হয়েছে, আবার আপিল হচ্ছে সেকেন্ড বিচার। তো আপনাকে তো একবার রায় দিয়েছে, আপনি দ্বিতীয় রায়ের জন্য আসছেন, একটু সতর্ক হবেন না? আপনি অসতর্কতার কারণেই তো মূল মামলায় হেরে গেছেন। একটু ভালোভাবে ওকালতি করেন। মানে স্যার, মানে ডাক্তার ভালো হওয়া লাগবে, শুধু ডাক্তার হলে হবে না, ডাক্তার ভালো হওয়া লাগবে না যে রুগী বাঁচবে না। হ্যাঁ, আপনি ওকালতি করবেন, সতর্কভাবে করবেন না, কারণ আপনার অবহেলার কারণে আপনার মক্কেলের ক্ষতি হবে, হবে না? জি জি আর আপনার জি ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ইনস্ট্যান্টলি বদনাম হবে। মক্কেল ক্ষতিগ্রস্ত হবে। আর লং টার্মে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অ্যাজ এ লয়ার। ভালো ক্যারিয়ারের জন্য, ব্রাইট ফিউচারের জন্য আপনাকে প্রতিটি মামলা সতর্কভাবে করতে হবে। মামলায় জিতলে আপনি লাভবান হবেন, আপনার সুনাম ছড়াবে, টাকাও পাবেন। আর হেরে গেলে আপনার ধীরে ধীরে ব্যাড ফেম বা দুর্নাম ছড়াতে শুরু করবে। তো এই কারণেই প্রযোজ্য করা হয়নি। এই লজিকটা যদি ধরতে পারেন আপনি, তাহলে এই পয়েন্টটা মুখস্থ করার দরকার নেই। মানে কমন সেন্সে চলে আসবে যখন পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসবে, অপশন দেখলেই ধরে ফেলতে পারবেন, বা যদি একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন। এই কারণে ভাবার জায়গাটা তৈরি করেন। আচ্ছা, এরপরে 15, কার্যধারা স্থগিত থাকার সময়টুকু বাদ যাবে। মনে করেন যে স্থগিতের নোটিশ প্রদান ও প্রত্যাহারের উভয় দিন সহ মধ্যবর্তী দিনগুলো বাদ যাবে। এখন একটা মামলা স্থগিত রাখা হয়, হয়তো বা হাইকোর্ট থেকে স্থগিত করা হয়েছে, বা আপিল দায়ের করা হয়েছে। একটা মনে করেন যে এক্সিকিউশন করা হচ্ছে বা জারি মামলা করা হচ্ছে। এখন আমি যদি আপিল করে ফেলি তাহলে জারি মামলাটা স্থগিত হয়ে যাবে। তো এই যে স্থগিত যতদিন থাকবে একটা মামলা, যেমন আমার একটা বাস্তব উদাহরণ দিই। একটা আমি ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক
নিষেধাজ্ঞার মামলা করেছি এবং 1 সপ্তাহ পরে ওই মামলায় আবার টেম্পোরারি ইনজাংশন নিয়েছি যে যতদিন পর্যন্ত মামলা চলবে এবং আমি রায় না পাচ্ছি ততদিন পর্যন্ত সম্পত্তি যেভাবে আছে সেভাবে থাকবে। ওই সম্পত্তিতে যেন কোনো বিল্ডিং না ওঠে, ফাঁকা আছে ফাঁকাই থাকবে, আচ্ছা কোনো আকার প্রকার যেন পরিবর্তন না করে, যেভাবে আছে সেভাবে থাক, আমাকে দখল দিতে হবে না, কিন্তু যেভাবে আছে সেভাবে থাক। আমি যেটা ভাঙ্গার জন্য একটা ওয়াল ভাঙতে হবে, ওয়াল ভাঙারও দরকার নাই, কিন্তু নতুন করে যেন আর ওয়াল বড় না করে, মানে আকার প্রকার বৃদ্ধি না করে, এটাকে স্টে করে জি রাখতে আমি বলেছি ইনজাংশন দিয়ে। ওকে, এখন এটার বিরুদ্ধে সে আবার মিস অ্যাপিল করেছে উচ্চ আদালতে, করে আমার নিম্ন আদালতের যে মূল মামলার কার্যক্রম এইচডি পর্যন্ত এসেছে, ওটা 1 বছর ধরে ঝুলে আছে। এখন সামনে 17 ফেব্রুয়ারিতে এ মামলা শুনানি আছে। শুনানি হয়ে যদি আমার পক্ষে রায় আসে তাহলে আবার মূল মামলাটা চলতে শুরু করবে। তার মানে যখন মিস আপিল করলো তখন সে একটা আদেশ পেল, ওই আদেশ বলে একটা নোটিশ চলে গেল নিম্ন আদালতে, এবং নিম্ন আদালতে মামলাটা ঝুলে গেল আমার, স্থগিত হয়ে গেল। তাহলে যেদিন থেকে স্থগিত হয়ে যায় সেই দিন, এবং এই যে 17 ফেব্রুয়ারিতে আমার শুনানি হবে, গুরুত্বপূর্ণ মামলা বলে তারিখও মনে আছে আমার। তো এই শুনানিতে যদি আমি সেদিনই কি আমার পক্ষে রায় চলে আসে, আশা করছি আসবে, কারণ পুরো মামলার মেরিট আমার পক্ষে আছে। তো তাহলে ওই তারিখটার যেই দিনকে নোটিশ দিল সেই তারিখ এবং মাঝখানের পুরো সময়টা কি যাবে, বাদ যাবে। বুঝতে পেরেছেন? যদি কোনো জি স্টেপ জি। নেওয়ার থাকে, এটা মামলার একটা উদাহরণ দিলাম, যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। স্যার ঠিক একটা যে আছে, এসডি বললেন স্যার, এসডিটা কি স্যার? এসডি হচ্ছে মামলা সেটলিং ডেট, এসডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সিপিসি যখন আমরা ঠিক আছে পড়বো, সিপিসিতে আপনারা, সিপিসি শুরুর দিকে আছে দেখবেন। ঠিক আছে স্যার, গো হেড। আচ্ছা, ধারা 16, নিলামে ক্রয়কৃত সম্পত্তি ক্রেতা কর্তৃক দখলের মোকদ্দমা। একটা সম্পত্তি নিলাম হচ্ছে, মামলায় হেরে গেছে, সে টাকা দিতে পারেনি, তাই তার সম্পত্তি নিলামে তুলেছে, তুলে যে, মনে করেন যে ওই সম্পত্তি ডাক দিয়ে মিস্টার রহিম কিনে ফেললো, মিস্টার রহিম কিনে ফেলার পরেও নিলাম হয়ে যার সম্পত্তি সে যদি না ছাড়তে চায়, তাহলে নিলামে সম্পত্তি কেনার পরেও সেই সম্পত্তি দখল নেওয়ার জন্য কি করতে হবে, আবার আরেকটা মামলা করতে হবে। কোন জ্বালা, তাই না? জি নিলামে সম্পত্তি হয়তো অল্প দামে পাওয়া যায়, কিন্তু সেটা আবার স্বাদ পেতে হলে কি আছে, ঝামেলা আছে। তাহলে ডিক্রি জারির বিক্রয় মুলতবি থাকার সময়টুকু বাদ যাবে। এখন এই যে যিনি ডিক্রি জারি করছেন, এই নিলামের যে বিষয়টা, এটা যদি কি হয়ে যায়, রদ হয়ে যায়, হ্যাঁ, আর যার সম্পত্তি নিলাম হচ্ছিল সে যদি আবার এটা রদ চায়, তাহলে যতদিন পর্যন্ত রদ থাকবে ততদিন পর্যন্ত ডিগ্রি এক্সিকিউশন হবে না। কিন্তু ডিগ্রি এক্সিকিউশন করার জন্য তো আবার তামাদির মেয়াদ আছে। এখন মামলা যদি জি 15 বছর চলে তাহলে তো এক্সিকিউশনের সময়ও পার হয়ে যাবে। এখন 16 ধারা বলছে যে আপনার টেনশন নাই, যেহেতু এ, মামলার এই মুলতবি আছে, মানে স্টে হয়ে আছে, আপনার এক্সিকিউশনটা অন্য একটা মামলার কারণে এটা প্রভাবিত হয়ে আছে, অতএব এই মামলায় আপনার এক্সিকিউশনের জন্য ডিলে হলেও সমস্যা নাই, কারণ আপনি সময় যথেষ্ট পাবেন। তার মানে এক মামলার জন্য আরেক মামলা প্রভাবিত হওয়া। রদের জন্য কার্যক্রম যতদিন স্থগিত থাকবে, যতদিন চলবে, ততদিন গণনা হতে বাদ যাবে। মানে রদ চাচ্ছে যে এই যে মানে সেল অ্যাসাইড, এটাকে বলা হয় হচ্ছে এক্সিকিউশন রদ, মানে অকশনে যে বিক্রয় হচ্ছিল, নিলামে যে বিক্রয় হচ্ছিল, এটা আবার রদ চাবে যার সম্পত্তির মালিক, সে যদি রদ চায় এবং রদ দরখাস্ত করলে, তখন আবার আরেকটা সমস্যা তৈরি হবে, যে ডিক্রি পেলো সেও পাবে না, নিলামে যে ক্রয় করলো সেও পাবে না সম্পত্তি, কারণ যার সম্পত্তি সে আবার রাখার জন্য সে চেষ্টা করছে পুরো নিলামটা বাতিল করার জন্য। তো নিলামটা বাতিল যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি যে সম্পত্তির প্রকৃত মালিক তার কাছেই থাকবে, আর নিলাম বাতিল না হলে তার সম্পত্তি আলটিমেটলি হাতছাড়া হয়ে যাবে। তো যতদিন এই যে রদ হবে কি হবে না এই কার্যক্রমটা চলবে, ততদিন তো ওই নিলামের যে কার্যক্রম এক্সিকিউশন সেটা হবে না। বুঝতে পেরেছেন? জি তার মানে সম্পত্তি নিয়ে টানা হেচড়া হচ্ছে, ব্যাপারটা এরকম। জি। 17, মোকদ্দমা দায়েরের অধিকার প্রাপ্ত হওয়ার পূর্বেই মৃত্যুর ফলাফল। এটা রিটেনে আমি দিয়েছি নোটে, ইফেক্ট অফ ডেথ বিফোর রাইট টু সু। বলে হচ্ছে মোকদ্দমা দায়েরের অধিকার প্রাপ্ত হওয়ার পূর্বেই মৃত্যুর ফলাফল, বাদী হিসেবে যদি বাদী মারা যায় তাহলে তার প্রতিনিধি যোগ্যতা অর্জন করার সময় হতে গণনা শুরু হবে। আমরা এর আগে দেখলাম না যে বাবা ছিল জি উন্মাদ, উন্মাদ অবস্থাতে মারা গেছে, তো ছেলে যতদিন না সুস্থ হচ্ছে, সাবালক হচ্ছে, ততদিন পর্যন্ত তার জন্য মেয়াদ বন্ধ থাকবে। তো এখানে
মৃত্যু, মৃত্যুর বিষয়টা এখানে আসছে। অর্থাৎ যার যে মামলা করবে তিনি কিছুদিন আগে মারা গেছেন, এবং তার উপরে তার মৃত্যুর পরে হয়তোবা তার মামলা করার কারণ উদ্ভব হয়েছে। তো সে তো নাই, তাহলে বাদী হিসাবে হলে তার প্রতিনিধি। একটা মামলা করার পরেও এরকম সিচুয়েশন তৈরি হতে পারে। বিবাদী হিসাবে হলে প্রতিনিধির যোগ্যতা অর্জন করার সময় হতে গণনা শুরু হবে। মনে করেন একটা মামলায় বাদী মামলা করার পর যদি মারা যায়, তাহলে এখানে তার যে প্রতিনিধি পক্ষভুক্ত হয়। 177 ধারাতে বাদী, সরি 177, 176 অনুচ্ছেদে হচ্ছে বাদী, আর এবং 177 অনুচ্ছেদে বিবাদী। বিবাদীর জন্য এটা আছে। এটা পক্ষভুক্ত, 90 দিন সময় আছে তামাদির মেয়াদ। আমরা নেক্সট ক্লাসে কালকে এটা দেখব। তো এই 90 দিন থেমে থাকবে কেন? যদি যার জন্য পক্ষভুক্ত জরুরি, অর্থাৎ যার বাবা মারা গেছে ওই শিশু, তার যদি বয়স না হয়, তাহলে যতদিন না বয়স হবে ততদিন কি স্থগিত রাখা যাবে। তবে জি যদি ওই নাবালক সন্তানের সাথে তার মা যদি মানে সাবালিকা থাকে, বেঁচে থাকে, তাহলে তার মায়ের জন্য যত সময় চলতে থাকবে, ওই 7 ধারা অনুসারে ওই সন্তানদের জন্য, নাবালক সন্তানদের জন্য কিন্তু চলতে থাকবে। বুঝতে পেরেছেন? জি, ঘড়ি চলমান। ঘড়ি চলমান থাকবে। সম্পত্তির অগ্রক্রয়, স্থাবর সম্পত্তি দখল, বংশগত পদলাভ সংক্রান্ত মোকদ্দমায় কিন্তু এই বাদী আর বিবাদীর যে সময় গণনা কখন শুরু হবে এই বিষয়গুলো কিন্তু প্রযোজ্য হবে না। অর্থাৎ এই সুবিধাটা পাওয়া যাবে না। ইফেক্ট অফ ডেথ এই এই অগ্রক্রয়, দখল, পদলাভ এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন মনে করেন একজন ব্যক্তি রেলওয়েতে চাকরি করতেন, রেলওয়েতে চাকরি করতে করতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন রেলওয়েতে যিনি চাকরি করেন, যদি এই তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়, তাহলে কিন্তু কি হয়, ওই তার যদি ছেলে থাকে, ছেলে কিন্তু চাকরি পায় বাবার। এরকম ট্রেন্ড আছে না, নিয়ম আছে না? জি 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 জি। আবার অনেক সময় গ্রাম্য পুলিশ চৌকিদারের চাকরিও কিন্তু বংশ পরম্পরায় ছেলেরা পায়। এখন মানে যিনি একটা মারা কোর্সের গেছেন কথা মতো আর কি। তার পুত্র মনে করেন বয়স 10 বছর, এখন 8 বছর তার জন্য বসে থাকবে ওই পোস্টটা নিয়ে? কারণ না না, তার তা তো হয় না। বসে থাকবে, এটা হচ্ছে বংশগত পদ লাভ। তার মানে সে যেহেতু নাবালক, তার জন্য বসে থাকবে না, ওই কর্তৃপক্ষ অন্য কাউকে নিয়ে নিবে। এই হচ্ছে বিষয়। 18, প্রতারণা বা প্রবঞ্চনার ফলাফল। যেটাই প্রতারণা সেটাই প্রবঞ্চনা, ছলনা বা ফ্রড। আমরা পেনাল করে পড়লাম চিটিং, এখানে আবার ইউজ করা হয়েছে ফ্রড, ইংরেজি। ইফেক্ট অফ ফ্রড, যদি প্রতারণা থাকে, মনে করেন যে মামলাকরণ কারণ উদ্ভব হয়েছে 2010 সালে, আর 2025 সালে এসে আমি জানতে পারলাম 15 বছর পরে। তো আমি যেদিন জানতে পারবো যে প্রতারণা করে এটা আমার কাছে গোপন রাখা হয়েছে, তারপরে আমি জানতে পারলাম, তো যেদিন জানতে পারলাম সেদিন থেকেই তামাদের ম্যাচ শুরু হবে। তার মানে বাকি যে মাঝখানের 10-15 বছর সেটা কোনো ব্যাপারই না। এটা কিন্তু একটা বড় ফাঁক আইনের। মনে করেন আগে জানতে পেরেছে, কিন্তু ব্যাখ্যা দিচ্ছে স্যার আমি রিসেন্টলি জেনেছি। কেননা আসলে তামাদের ইমাদ পার হয়ে গেছে 3 ধারাকে বাইপাস করার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে তিন জি ধারাকে জি। বাইপাস করার জন্য 18 ধারা একটা কি মোক্ষম উপায়। সর্বপ্রথম যেই দিন প্রতারণার কথা জানতে পারবে, বা সর্বপ্রথম যেই দিন গোপনকৃত দলিলটি উপস্থাপন না করতে পারবে, সেই দিন হতে গণনা শুরু হবে। আমার কাছে একটা মামলা আসছে, মামলায় তামাদের ইমাদ পার হয়ে গেছে, একটা দলিল বাতিলের একটা সার্টিফাইড কপি নিয়ে আসছে। তা আমি বললাম নতুন একটা সার্টিফাইড কপি তোলেন কেন? তা নতুন একটা সার্টিফাইড কপিতে দেখাবো যে আপনি এই রিসেন্টলি জানতে পেরেছেন, আর পুরাতন সার্টিফাইড কপি দিলে তো আপনি জানতে পেরেছেন আরো 10 বছর আগে, মামলা করেননি কেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে আমি এখনই জানতে পারলাম। হ্যাঁ, এটা 18 ধারার সুবিধাটা পেয়ে গেলাম। তাহলে তামাদি হওয়া মামলাও আবার কি ফিরে পেল, জীবিত হয়ে গেল। আর 3 ধারা জি সহজেই জি বাইপাস করা যায়, ওকালতি জানলেই হয়। মামলা তো করতে পারবো, রেমিডি পাক না পাক সেটা পরে বিষয়। জি। তবে মামলার রেমিডি যদি না পাওয়ার সম্ভাবনা নাই থাকে, তাহলে ওই ধরনের মামলা করে মানে নিজের দুর্নাম না করাই ভালো। কারণ আপনি এমন একটা মামলা করলেন সেক্ষেত্রে বিবাদীরা হয়রানির শিকার হবে, আর বাদী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে যে মামলা জিতার সম্ভাবনা ক্ষীণ হলেও আছে, সেই ধরনের মামলাই করা উচিত। তো আমি যে মামলা করেছি এটাতে জিতে যাবো আশা করি। সামনের মাসে এটা ডেট আছে জেরার জন্য, এবং 2-3 মাসের মধ্যে এটা রায় হয়ে যাবে, আমার পক্ষে রায় আসবে। ধারা 19,
লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল, ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, মানে লিখিতভাবে বলতে হবে। এমন স্বীকৃতির দিন হতে নতুন করে গণনা শুরু হবে। মনে করেন একটা ডকুমেন্ট আছে, দলিল হোক, মানে স্ট্যাম্পে লেখাপড়া হোক, বা কোনো চেক হোক। এখন একজনের একজনকে আমি টাকা ধার দিলাম, 1 বছরের মধ্যে দিতে হবে, ঠিক আছে? জি সে দিতে পারছে না, শেষের দিকে সে বলল, ভাই আমি অর্ধেক টাকা দিচ্ছি, আমাকে 2 মাস আরো বাড়তি সময় দাও। তো বললো, এটা লিখে দাও তুমি। তো লিখে দিলে ওই যে 2 মাস বাড়তি সময় গেলে সে পরে বলতে পারবে না যে এটা তো সময় পার হয়ে গেছে, আমি আর টাকা দিব না, তামাদির মেয়াদ পার হয়ে গেছে। তো যেই দিন লিখিতভাবে আমাকে স্বীকার করলো যে হ্যাঁ আমাকে টাকা দাও, আমাকে আরো সময় দেয়, তার মানে এটা নতুন একটা চুক্তি হয়ে গেল। এই লিখিত স্বীকৃতিটাই নতুন একটা চুক্তি, এবং সেদিন থেকেই তামাদির মেয়াদ শুরু হবে। বুঝতে পেরেছেন? জি তার মানে কোনো চুক্তির আন্ডারে যদি লিখিত স্বীকৃতি দেয় তাহলে ওই নতুন একটা চুক্তির সৃষ্টি হয়, এবং ওই চুক্তিটা থেকে তামাদির মেয়াদ আবার গণনা হবে, পুরাতনটা থেকে না। যদিও নতুন লিখিত চুক্তিটা পুরাতন চুক্তির একটা সামান্য অংশ বিশেষ। লিখিত স্বীকৃতিতে যদি তারিখ না থাকে, এখন লিখে দিল, সই করলো, কিন্তু তারিখ দিল না কাগজে, এরকম হতে পারে না? জি জি শুধুমাত্র তারিখ সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, স্বীকৃতির বিষয়বস্তু সম্পর্ক নেই। এখন মনে করেন যে হ্যাঁ ভাই ঠিক আছে, আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি, বাকি 50,000 টাকা 2 মাস পরে দিব, দিয়ে লিখে দিল, এখন তারিখ নাই কাগজে। এখন 50,000 টাকার কথাও যদি উল্লেখ না করে, ভাই আমি তোমাকে আংশিক টাকা দিচ্ছি এবং বাকি টাকা পরে দেবো, আংশিক শব্দ ব্যবহার করলো, এখন আংশিক কত, এটা একটা বিষয় না? জি জি তো এখন এই যে আংশিক কত, এটা যদি দলিল লেখা না থাকে, এটা ভ্যালুলেস হয়ে যাবে, ভ্যালুলেস হবে না? জি আপনি একটা চেকে যদি টাকার পরিমাণ উল্লেখ না করে ব্যাংকে দেন, আপনাকে টাকা দিবে? না না না, দিবে না, চেক কারণ করে দেবে। টাকার পরিমাণ স্পষ্ট থাকতে হবে। তাই বলছে তারিখ নিয়ে কথা বলা যাবে, যে হ্যাঁ এটা কত তারিখে হয়েছে, আপনি সাক্ষী দিতে পারবেন যে এটা 10 তারিখে না 20 তারিখে এক্সিকিউশন হয়েছে। কিন্তু কত টাকা সেদিন দিয়েছে এটা বিষয়ে কি হবে না, মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, আপনাকে কাগজে লিখাই থাকতে হবে, সেটা বলছে 19 নম্বরে। ধারা 20, অগ্রিম ঋণ বা সুদ পরিশোধ অথবা বন্ধকি জমির ফসল প্রাপ্তির রসিদ এর ফলাফল কি হবে? বলছে এই দায়গ্রস্ত স্বয়ং বা প্রতিনিধি কর্তৃক মেয়াদের পূর্বে যদি অগ্রিমে রসিদে অগ্রিমে কিস্তির টাকা বা দেনা পরিশোধের তারিখ হতে নতুন করে শুরু হবে। 19 ধারারই একটা ব্যাখ্যামূলক এটা বলা হচ্ছে। 2 নম্বরটা পড়ি, খাজনা বা ফসল প্রাপ্তির রসিদে উল্লেখিত তারিখ হতে নতুন করে গণনা শুরু হবে। অর্থাৎ মনে করেন যে 5 বছরের জন্য কি নিচ্ছি, একটা লোন নিচ্ছি, হোম লোন বা কার লোন। এখন এই 5 বছরের মধ্যে আমি আলোচনা করছিলাম দ্য লিমিটেশন অ্যাক্ট ধারা 20, ধারা 21। 21-এ বলা হচ্ছে কোনো দায়ের ব্যাপারে, দায় বলতে কেউ আমার থেকে কোনো কিছু পাবে। মনে করেন কারো কাছ থেকে যদি কোনো কিছু ধার নেওয়া হয়, তখন একটা দায় সৃষ্টি হয়। তো কোনো, লাইবিলিটি। হ্যাঁ লাইবিলিটি, হ্যাঁ এই হচ্ছে দায়। অক্ষম ব্যক্তির প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত লিখিত স্বীকৃতি বা অর্থ প্রদান। এখন অক্ষম ব্যক্তি, ইনসান, যে আমরা যে 3 প্রকার অক্ষম দেখলাম, এই অক্ষম ব্যক্তির পক্ষে তার যদি এজেন্ট অফ পার্সনস আন্ডার ডিসেবিলিটি অর অ্যাকনোলেজমেন্ট অন পেমেন্ট বাই ওয়ান অফ সেভারেল জয়েন্ট কন্ট্রাক্টরস এটসেট্রা, এই ক্ষেত্রে নিয়মটা কি? এখানে যে 1920 ধারায় যে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির কথা বলা হচ্ছে, হ্যাঁ, এ বলতে আইনসম্মত অভিভাবক, কমিটি, ম্যানেজার বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বোঝাবে। এনারা অক্ষম ব্যক্তির পক্ষে। আর এখানে যে 19 এবং 20 ধারায় যে বলা হচ্ছে, এই যে যে ব্যক্তি দায়বদ্ধ সেই কি লিখিত স্বীকৃতি করবে, তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিও কিন্তু করতে পারবে, সেটা বলা হচ্ছে। তাহলে 21 ধারা এসে 20 এবং 19 ধারার কিন্তু একটু ব্যাখ্যা দিয়ে দিল। ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে অন্যান্য যৌথ চুক্তিকারী বা অংশীদারদের দায়ী করবে না। দেখেন, এখন মনে করেন 3 জন বা 4 জন মিলে যদি একটা পার্টনারশিপ বিজনেস করে,
এখন একটা পার্টনারশিপ পার্টনারশিপ বিজনেসে ব্যক্তিগতভাবে কেউ যদি কারোর প্রতি দায়বদ্ধ হয় তাহলে পুরো বিজনেসকে দায়বদ্ধ করা যাবে না, কারণ এখানে জি অন্য জি তিনজনেরও কিন্তু কি আছে, অধিকার আছে। কিন্তু একক বিজনেস হলে সে দায়বদ্ধ হবে। বুঝতে পেরেছেন? জি জি এখন মনে করেন আমরা তিন বন্ধু মিলে একটা ব্যবসা করছি। এখন বন্ধু যদি বলে যে আমাদের বিজনেস আছে, আমি ইনভেস্টমেন্ট করব, আমাকে 1 লাখ টাকা ধার দেন, বলে সে চতুর্থ কোনো ব্যক্তির কাছ থেকে যদি একাকি ধার নিয়ে আসে, নিয়ে এসে যদি এই আমাদের জয়েন্ট ভেঞ্চারে বা যৌথ যে মালিকানার ব্যবসা, এখানে যদি ইনভেস্টমেন্ট না করে আমাদের অনুমতি নিয়ে তার ব্যক্তিগত কাজে যদি ব্যবহার করে, সেক্ষেত্রে ওই চতুর্থ ব্যক্তি এসে আমাদের কাছ থেকে টাকা দাবি করতে পারবে না তো, কারণ সে তার ব্যক্তিগত বিষয়ে সেটা কি করেছে, কাজ করেছে। তাই এখানে হ্যাঁ, যে সেটা তার ব্যক্তিগত দায়। তার ব্যক্তিগত দায়, তো এখানে ব্যবসায়িক দায় হিসাবে আমরা এখানে ক্ষতিগ্রস্ত হব না, কারণ আমাদের সাথে ওই লেনদেনের কোনো কানেকশন নাই। এবং সে যদি এভাবে কাউকে স্বীকৃতি দিয়েও থাকে যে ভাই আমার তো একটা ব্যবসা আছে, আমি যদি টাকা দিতে না পারি আমার ব্যবসা থেকে তুমি নিতে পারবা, তাও আমরা কি দায়বদ্ধ হব না। বুঝতে পেরেছেন? এখন মনে জি করেন যে আমি যদি কোনো কি করি, চুক্তিবদ্ধ হয়, চুক্তিবদ্ধ নিচে লেখা থাকে যে আমি যদি টাকা দিতে না পারি তাহলে আমার উত্তরাধিকাররা, আমার আইনানুগ প্রতিনিধিরা, আমি যদি মারাও যাই তাও আমার সন্তানেরা টাকা দিবে, এই ধরনের একটা কথা লেখা থাকে না? জি জি এটা থাকে কারণ এটা তো পারিবারিক সম্পর্ক, এটা তো ব্যবসায়িক সম্পর্ক না। বাবার জন্য সন্তান দায়বদ্ধ হতে পারে সিভিল ক্ষেত্রে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারের জন্য পার্টনার দায়বদ্ধ কেন হবে? কারণ তার সাথে তো আমার ব্যক্তিগত সম্পর্ক না, ব্যবসায়িক সম্পর্ক। তাহলে তার লস আমি কেন স্বীকার করব? একক দায় তার। জি ক্লিয়ার? জি হিন্দু আইনের আওতাধীন যদি কোনো বিধান হয়, সীমিত সত্ত্বে সত্ত্ববান ব্যক্তি বা তার প্রতিনিধির এমন স্বীকৃতি অপরদের দায়ী করবে। হিন্দু আইনে যদি হয়, এবং হিন্দু আইন অনেক সময় ফ্যামিলিটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়, তাহলে ফ্যামিলির কোনো একজন ব্যক্তি যদি কোনো কাজ করে তাহলে পুরো ব্যক্তি দায়, পুরো পরিবারের সকল সদস্য দায়বদ্ধ হয়। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অবিভক্ত হিন্দু পরিবারের সদস্যদের দায়ী করবে এই বিষয়টা। তার মানে ব্যবসায়ীর ক্ষেত্রে হবে না, পারিবারিক ক্ষেত্রে হবে। একটু আগে আমি লজিক দেখালাম। জি 21 নং ধারাটি মূলত 19 ও 20 নং ধারার ব্যাখ্যা, অর্থাৎ যে আমরা 19-এ যেটা দেখলাম যে অ্যাকনলেজমেন্টের ইফেক্ট কি হবে, আর এখানে ইফেক্ট অফ পেমেন্ট কি হবে, সেটারই ব্যাখ্যা স্বরূপ 21 ধারা একটু ক্ল্যারিফাই করলো দুইটা সেকশনকে। 22, নতুন বাদী বা বিবাদীর পক্ষভুক্তি, মানে বাদী মারা গেছে, তার স্ত্রী সন্তানেরা পক্ষভুক্ত হচ্ছে ওই 90 দিনের মধ্যে, 176 এবং 177 অনুচ্ছেদ অনুসারে। এই পক্ষভুক্তর আরেকটা বাংলা হচ্ছে স্থলাভিষিক্ত, মানে একজনের স্থলে আরেকজন বসবে। এটাকে আইনের ভাষায় বলে, মানে ব্যবহারিক ভাষায় বলে কায়েম মোকাম। দেখেন পিংলা আচ্ছা, হাইলাইট করলাম কায়েম মোকাম। কায়েম মোকাম আপনি কোনো ইয়াতে পাবেন না, মানে আইনের মধ্যে এই শব্দটা নাই। এটা এটা প্র্যাকটিক্যাল বাস্তবে, শব্দ। বাস্তবে আদালতে মামলা পরিচালনা করতে গিয়ে প্র্যাকটিক্যাল শব্দ, এটা আমরা দরখাস্তেও লিখি যে কায়েম মোকামের আচ্ছা, আবেদন। তো কায়েম মোকাম মানে হচ্ছে পক্ষভুক্তি। সম্ভবত এটা আরবি ফার্সি এই টাইপের ল্যাঙ্গুয়েজ হতে পারে। অ্যাকচুয়ালি জি আমার জি মানে এটা নিয়ে রিসার্চ করিনি। হ্যাঁ, এরকমই হবে স্যার। আচ্ছা, তাহলে এই যে ইফেক্ট অফ সাবস্টিটিউটিং, তো সাবস্টিটিউটিং বলতে একজনকে সরিয়ে আরেকজনকে নিয়ে আসা। তার মানে এখানে একজন মারা গেছে, তার পরিবর্তে আরেকজন, অথবা একজনকে সরিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আরেকজন আসতে পারে। একজন বৃদ্ধ হয়ে গেছে, তার ছেলেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিল যে আমি মামলায় পরিচালনা করতে অক্ষম হয়ে গেছি, বা আমি ব্যবসায়িক কাজে ব্যস্ত, আমার অমুক এটা পরিচালনা করবে। এটাও কিন্তু একটা সাবস্টিটিউটিং বা স্থলাভিষিক্ত বা পক্ষভুক্ত। এখানে অ্যাডিং নিউ প্লেন্টিভ অর ডিফেন্ডেন্ট, অ্যাডিং বলছে পক্ষভুক্ত বা নতুন পক্ষভুক্তি। জি তাহলে যেই দিন পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত হবে সেই দিন থেকে তাদের জন্য দিন গণনা শুরু হবে। বুঝতে পেরেছেন? জি এখন মামলায় কোনো গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হতো, নেওয়া হয়নি কারণ তারা পরে পক্ষভুক্ত হয়েছে, তাহলে তাদেরকে আবার ওই স্টেপ নেওয়ার জন্য সুযোগ দিতে হবে। বুঝতে পেরেছেন? জি কারণ তারা পরে এসেছে তাই। 23, অবিরাম চুক্তিভঙ্গ ও অন্যায় করলে। অবিরাম চুক্তিভঙ্গ ও অন্যায় করলে, মনে করেন যে একটা চুক্তি করলাম আজকে, করে আবার চুক্তিটা ভেঙে ফেলছে, আবার নতুন করে চুক্তি করছে, আবার আজকে একটা অন্যায় করলো, কালকে আবার অন্যায় করছে। মনে করেন যে
এক ব্যক্তি আরেক ব্যক্তির যে জমিতে ফসল আছে, তো সেই ফসল আপনার অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করে, তাহলে যদি ফসল নষ্ট করে তাহলে মিসচিপের মামলা করা যায় ক্রিমিনাল পেনাল কোড অনুসারে। জি আবার কি করে, ক্ষতিপূরণের জন্য মামলা করা যায়, আমার ফসল নষ্ট করেছে। এখন আজকে ফসল নষ্ট করলো, এক সপ্তাহ পরে আবার ফসল নষ্ট করলো, এক মাসে 4 বার, সপ্তাহে একবার করে, প্রতি শুক্রবারে করে ফসল নষ্ট করে একটু করে, তাহলে সপ্তাহে কয়বার নষ্ট করলো? 4 বার। এখন যদি মামলা জি করতে যাই, সর্বশেষ যেবার নষ্ট করলো সেদিন থেকে তা আমাদের গণনা শুরু হবে। প্রথম, দ্বিতীয় বা আচ্ছা তৃতীয় বারের জন্য না, চতুর্থবার সর্বশেষ যেটা করবে, এটাকে বলা হচ্ছে কন্টিনিউইং ব্রিচ অ্যান্ড রংস, মানে অন্যায় বা চুক্তিভঙ্গ যেটাই করুক, সর্বশেষবার যেটা করবে ওটা থেকে টাইমিং স্টার্ট হবে। মানে একবার সময় শুরু হয়েছিল, আবার মাঝখানে থেমে যাবে, পরেরটা করার কারণে আগেরটা ইনভ্যালিড হয়ে যাবে। মানে যখন প্রথমবার অন্যায় করলো তখন সময় একবার শুরু হয়েছিল, যখন দ্বিতীয়বার অন্যায় করেছিল তখন প্রথমটা কি ক্রস হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে, তখন দ্বিতীয়টা থেকে আবার নতুন করে গণনা শুরু হবে। জি এটা পড়াতে গিয়ে মনে পড়ে গেল ছোটবেলা, এই যে সিডি বা ডিভিডি প্লেয়ার, বিদ্যুৎ চলে গেলে কি জি হয়, শুরু থেকে আবার শুরু হয়, তাই আবার না? আবার শুরু থেকে শুরু, শুরু থেকে শুরু। শুরু থেকে শুরু, মনে করেন সিনেমা যদি 3 ঘন্টার হয়, আবার 3 ঘন্টা চলবে, না হলে ফাস্ট ফরওয়ার্ড করতে হবে, তাই তো? জি 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 প্রতিবার চুক্তি ভঙ্গের বা অন্যায়ের প্রতি মুহূর্তে নতুন করে গণনা শুরু হবে। প্রতি মুহূর্ত, এখানে মুহূর্তের কথা বলা হচ্ছে, মানে যে মুহূর্তে চুক্তি ভঙ্গ হলো সেই মুহূর্ত। জমিতে অনধিকার প্রবেশে স্থায়ীভাবে বাধার সৃষ্টি করলে এ ধারা প্রযোজ্য হবে না। এখন মনে করেন যে ওই যে আরেকজনের ফসলের জমিতে তার গরু নিয়ে যায়, একটা ধানের জমিতে, আমার ধানের জমিতে পাশের বাড়ির একজন বারবার গরু ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে আমার ক্ষতি করছে। তো আমি কি করলাম, যে যেন ঢুকতেই না পারে, তাই আমি স্থায়ী বাধা সৃষ্টি করলাম। আমি যেদিন বাধা সৃষ্টি করলাম সেদিন যদি সে ভাঙ্গে, তাহলে সেদিন থেকে তা আমাদের ম্যাচ শুরু হবে, এবং আমাকে ওই দিন থেকেই মামলা করে ফেলতে হবে। কারণ যেহেতু বাধা দিয়েছি, আর ওপেন তো রাখিনি, যেহেতু আমি স্থায়ী বাধা দিয়েছি, বাধা অতিক্রম করেছে, তার মানে অন্যায়টা যেদিন করলো ওই দিন থেকেই। কারণ ওই যে আমার বেড়াটা ভেঙে ফেললো, বুঝতে পেরেছেন, ওই সেদিন জি থেকে জি আমাকে মামলা শুরু করে দিতে হবে, পরে আর আমার স্টপ হবে না, যে আমার পর মানে বেড়া ভাঙার দিনই কজ অফ অ্যাকশন শুরু হবে আর কি। শুরু হয়ে যাবে, পরে আর সেকেন্ড কনজারভেশন আসার কোনো সুযোগ নাই। যদি ওই ভাঙ্গা ভাঙ্গা বেড়া দিয়ে আবার সে যদি দ্বিতীয় দিনও যায়, তাহলে দ্বিতীয় দিন এখানে প্রযোজ্য নয়, প্রথম দিনটাই কার্যকর হবে একমাত্র। বুঝতে পেরেছেন? জি কারণ সে এই যে প্রতিনিয়ত যে অন্যায় করছিল বা আমার ক্ষতি করছিল, সেটার একটা স্টেপ নিয়েছিলাম স্থায়ী বাধা সৃষ্টি করে। তো এই স্থায়ী বাধা বা বেড়া সৃষ্টি করার কারণে ওই প্রতিনিয়ত সে করতে, তো কি হয়েছে, সে প্রতিরোধের একটা সৃষ্টি হয়েছে এই কারণে। আর যেহেতু প্রতিরোধের সৃষ্টি হয়েছে, তার মানে কি আমি সচেতন হয়েই তো বাধা সৃষ্টি করেছি, তাই না? জি যেহেতু আমি সচেতন হয়ে বাধা সৃষ্টি করেছি, তাই আমাকে বলছে তুমি যেহেতু ভাই সচেতন, তুমি কি করো, সঙ্গে সঙ্গে মামলা করে মামলা দাও। হবে। হ্যাঁ, কারণ এই ব্যক্তি থামবে না, আবারও যেতে পারে। আর আমি যদি বেড়া না করি, আমি বলতে পারবো স্যার আমি এই এর আগেও যে 3 বার গিয়েছিল, ওই 3 বার সম্পর্কে আমি জানি না, চতুর্থবার আমি দেখেছি। চতুর্থবার যে দেখার পরে দেখছি স্যার, এবং আমি উপলব্ধি করছি সে আরো আগে গিয়েছে, আমি এই অমুক সাক্ষী দেখেছে, তথ্য আমি পরে পেয়েছি। ও অনেকটা 18 ধারার মতন। তার মানে প্রথম 3 বার সম্পর্কে আমি পরে জানতে পেরেছি, আগে জানতে পারিনি, টের পাইনি আমি। বুঝতে হুম, পেরেছেন? জি জি আপনি বসে আছেন, আপনার শরীরে মশা লাগছে, এখন প্রথম 2টা মশা বা 2 বার খেয়ে চলে গেছে, টের পাননি। তৃতীয়বার যখন মশা গায়ে পড়েছে তখন দেখছেন, তখন ওই মশা মারতে যা দেখছেন যে পাশাপাশি 3টা মশা কামড়ের দাগ পড়ে আছে। তার মানে তৃতীয়বার মশার কামড়ে আপনি টের পেয়েছেন ঠিকই, কিন্তু আগের 2টা আপনার ভিজিবল হয়ে গেছে, তথ্য অবগত হলেন। বুঝতে পেরেছেন বিষয়টা? জি 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 ব্যাপারটা এরকম। 24, কোনো কাজের ফল স্বরূপ, মানে একটা কাজ করলাম, এই কাজের ফলে আরেকটা কাজ হবে। আমরা হাই স্কুলে পড়েছি কজ অফ অ্যাকশন, ইংলিশে লিখতে আসতো। পরবর্তীতে ক্ষতির পর মোকদ্দমা, যখন প্রকৃত ক্ষতি হয় তখন থেকে গণনা শুরু হবে। একটা উদাহরণ আছে চমৎকার উদাহরণ। ক একটি জমির উপরিভাগের মালিক, খ ওই জমির ভূগর্ভের মালিক। কেন? কারণ ওই জমির নিচে কয়লা আছে, তো কয়লার মালিক হচ্ছে একজন,
আর জমির মালিক আরেকজন। মনে করেন জমির মালিকের নাম কি রহিম, কিন্তু রহিমের জমির আচ্ছা নিচে যদি কয়লা পাওয়া যায়, কয়লা কি রহিম নিতে পারবে না সরকারের? স্যার, কয়লা হলে সরকারের স্যার। হ্যাঁ, কারণ এটা সরকারি সম্পত্তি। তো জি কয়লা সরকারের। এখন কয়লা যদি মনে করেন মিস্টার রানাকে কি করে, একটা কোম্পানি মিস্টার রানার কোম্পানিকে উত্তোলনের জন্য কি করে দিল, লিজ দিয়ে দিল জি 50 বছরের জন্য, তাহলে ওই কয়লার মালিক হয়ে গেল খ। ঠিক আছে? জি তার মনে করেন ক উপরের মালিক, সে উপরে ফসল করবে সবই করবে, কিন্তু নিচে আবার খ মানে ওই কোম্পানির মালিক কি করবে, কয়লা তুলবে। এখন কয়লা জি তুলছে, যদি বেশি অসতর্ক হয়ে কয়লা তুলে তাহলে জমি ধসে নেমে গেলে উপরের ফসলি জমিও তো নষ্ট হবে, হবে কিনা? জি জি হবে। তো এখন যদি ক যে বলে যে ভাই এমন ভাবে করো না, জমি তো ভেঙে যেতে পারে, আমার ধসে যেতে পারে, এখন খ যদি বলে যখন ভাসে যখন ভাঙে তখন দেখা যাবে, এটা তো বলতেই পারে, তাই না? আচ্ছা। জি 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 সিচুয়েশন কিন্তু ক্রিটিক্যাল। উপরিভাগের তাৎক্ষণিক স্পষ্ট কোনো ক্ষতি না করেই খবর গর্ভ হতে কয়লা খনন উত্তোলন করতে থাকে। সে সতর্ক হয়ে করছে, কিন্তু অবশেষে উপরে জমিটির উপরিভাগ ধসে পড়ে, তার মানে কয়ের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর খনন করতে পারছে না। এক্ষেত্রে কর্তৃক ক্ষয়ের বিরুদ্ধে মামলা দায়ের তামাদির মেয়াদ ধসে পড়ার মুহূর্ত হতে শুরু হবে। অর্থাৎ মনে করেন 2010 সাল থেকে কয়লা খনন শুরু হয়েছে, তার মানে ওই যেদিন থেকে কয়লা খনন শুরু হয়েছে সেদিন থেকেই তো উপরের ভাগের জমি ধসে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, হয়েছে কিনা? জি জি এখন 10 সাল থেকে খনন করেছে, যদি একটু বেশি করে খনন করতো দ্রুত, 2 বছর 12 সালেও ধসে পড়তে পারতো। আলটিমেটলি যে মনে করেন 25 সালে ধসে পড়েছে 15 বছর পর, এখন কত সালে যে ধসে পড়বে সেটা তো জানা নাই। তো যেদিন ধসে জি পড়বে সেদিন থেকে তামাদের মেয়াদ শুরু হবে। এটাই তো কমন সেন্সের বিষয়, তাই না? জি এখন মনে করেন এই ধরনের তামাদির মেয়াদ যদি ধরে নিই আমরা 3 বছর, এখন 25 সালে ধসে পড়েছে, সে 26 সালে গিয়ে মামলা করছে। এখন যদি বলে তোমার মামলার তামাদিতে বারিত হয়ে গেছে, কারণ আমি 10 সাল থেকে খনন করছি, তুমি 10 সাল থেকে তুমি আমাকে 13 সালের মধ্যে মামলা করতে হতো, কারণ যেদিন থেকে খনন শুরু করেছে সেদিন থেকেই তো সম্ভাবনা তৈরি হয়েছে ধসার। এই কথা বললে কি ক্ষয়ের কথা কাজে লাগবে? তার মানে না স্যার, যেদিন কারণ তখন তো ভিজিবল বা জি 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 দৃশ্যমান ক্ষতি হবে সেদিন থেকে ক্ষতিপূরণের মামলা করার সেই দিন থেকে। তামাদের মেয়াদ শুরু হবে। জি ধারা 25, দলিলে উল্লেখিত সময়ের গণনা বা হিসাব। আমাদের দেশে ক্যালেন্ডারে 3 ধরনের সময় গণনা বা মানে 3-in-1, আমাদের ক্যালেন্ডারগুলো 3-in-1 না, আমাদের ডায়েরিতেও থাকে, জি তাই না? তো জি যেটা প্রচলিত সেটাকে বলে জর্জিয়ান। সেটা কি বলে, জর্জিয়ান বা গ্রেগরিয়ান। জি বাংলা উচ্চারণ করলে গ্রেগরিয়ানও হয় আবার জর্জিয়ানও হয়, যেটাকে আমরা ইংরেজি বর্ষপুঞ্জ বা খ্রিস্টাব্দ বলে থাকি। মানে জি আমরা মুসলমানরা যাকে হজরত ঈসা আলাইহিস সালাম নবী জি বলি, খ্রিস্টানরা তাকে কি বলে, যীশু খ্রিস্ট, তাই না? জি জি তো তার পর থেকে যে গণনা শুরু হলো তাকে উপলক্ষ করে, সেটাই তো ইংরেজি বর্ষপঞ্জি। তো জি এটা একটা ইন্টারন্যাশনাল, ইংরেজদের প্রভাব বেশি, তাই ইন্টারন্যাশনাল এটা একটা ক্যালেন্ডার। আর আমাদের দেশে কি আকবরীয় ক্যালেন্ডার আছে। আকবরীয় ক্যালেন্ডার কোনটা জানেন? বঙ্গাব্দ। বঙ্গাব্দ। কারণ সম্রাট আকবর এটা তৈরি করেছেন, তাই এটাকে আকবরীয় ক্যালেন্ডারও বলা হয়। জি আরো একটা ক্যালেন্ডার আছে, সেটা হিজরি। হজরত মোহাম্মদ জি সাল্লাহ ওটা সাল্লাম আরবি স্যার। মক্কা থেকে জি মদিনায় যেদিনকে কি করছিলেন, হিজরত হিজরত করেছিলেন, করেছিল। মানে স্থানান্তর হয়েছিলেন, সেই দিন থেকে মদিনার মানুষ সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য দিন গণনা শুরু করে যে কবে আসলেন এই মহামানব। তো সেটাই কি জি হিজরি সাল। হিজরি সন। তা আমাদের দেশে তিনটাই প্রচলিত। চাইনাতে লুনার ক্যালেন্ডার চলে, লুনার অসংখ্য ক্যালেন্ডার আছে পুরো বিশ্বে। তো আমাদের এই তিনটার মধ্যে একটা পুরাতন দলিলে যদি বাংলা সময় উল্লেখ করা থাকে, যে ডেট দেওয়া আছে বাংলা, বাংলা থাকতে পারে না? জি জি 10 বছর আগের দলিল কিন্তু বাংলা লেখা আছে। তো বাংলা লেখা থাকলেও বাংলা সাল আর ইংরেজি সালের সংখ্যা মানে দিনের সংখ্যার মধ্যে পার্থক্য আছে না? জি ইংরেজি হচ্ছে 365 দিন, আর বাংলা হচ্ছে অনেক সময় 360 দিন মেবি। তো কম আছে, কম বেশি আছে আবার আরবিও কম বেশি আছে। তার মানে এই কারণে দেখবেন যে কখনো
শীতের মধ্যে ঈদ আসে, কখনো আবার গরমে আসে, তাই না? জি জি। তবে পহেলা বৈশাখটাকে ফিক্সড করা হয়ে গেছে। এটা একটা পরের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে। তো এটা কেন বলছি, জানো, এই সময় যে দেওয়া হচ্ছে, 1 বছরের মধ্যে চুক্তি বলবতের মামলা করতে হবে। এই চুক্তিতে যদি বাংলাতে সাল দেওয়া থাকে, তাহলে বাংলা 1 বছর হবে না ইংরেজি 1 বছর হবে? কনফিউশন তৈরি হবে না? জি তো অবশ্যই। ওই কোনো দলিলে বাংলা সাল থাক আর চাইনিজ সাল থাক, বা বিদেশে তৈরি করা দলিল হলে তো, চায়নাতে তৈরি করা হলে তো ওই চাইনিজ সালও থাকতে পারে। কিন্তু বাংলাদেশে মামলা করা হলে এই বাংলাদেশের তামাদি আইন গণনা হবে, এবং তামাদি আইনের 25 ধারা অনুসারে ইংরেজি সালের সময় গণনা করা হবে, সেটা 1 বছর হোক আর 3 বছর হোক। ক্লিয়ার হলো? জি এটা কিন্তু এসেছিল 23 সালে প্রশ্ন। সাব এবার আমরা তৃতীয় অধ্যায় শেষ করলাম এতক্ষণ পর্যন্ত, 4 থেকে 12 থেকে 25। এবার আমরা চতুর্থ অধ্যায়, ধারা 26, 27, 28। এই 3টা ধারায় বলা হচ্ছে দখল মূলে মালিকানা বা সত্ত্ব অর্জন, যেটাকে আমরা গত ক্লাসে জেনেছি প্রেসক্রিপশন বলা হয়, ওই বিন্যাস থেকে জেনেছি। আচ্ছা, তাহলে প্রেসক্রিপশনটা কি বলা হচ্ছে? প্রেসক্রিপশন এমন একটা জিনিস যে প্রকৃত মালিক না হয়েও কিন্তু কি হয়, সম্পত্তির মালিক হওয়া যায়। কিভাবে? ধারা 26, সুখাধিকার, ব্যবহার সত্ত্ব, বর্ত সত্ত্ব, এগুলা বিভিন্ন বাংলা, এই প্রতিটা বাংলা ব্যবহার করে কিন্তু প্রশ্ন আসে। 26 ধারা মোস্ট ইম্পর্টেন্ট একটি সেকশন, এখান থেকে অনেক প্রশ্ন এসেছে এবং প্রশ্ন করার সুযোগ আছে এখানে। আর দেখবেন সামান্য আমি তথ্য দিয়েছি, এর মধ্যে থেকে অনেক প্রশ্ন করা যায়। বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে 26 ধারা থেকে, আপনি ওই প্রশ্নগুলো পড়বেন আর আমার এতটুকু দেখবেন যে ওই প্রশ্নের উত্তর আমার এতটুকু নোট থেকে দিতে পারছেন কিনা, বা এর মধ্যে লুকিয়ে আছে কিনা। আমার প্রতিটা প্রশ্নের উত্তরই আপনি পেয়ে যাবেন হচ্ছে আমার নোটের এই সংক্ষিপ্ত তথ্যের মধ্যেই। অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে অর্জন, পেলাম। অফ রাইট মানে অধিকার বা টাইটেল। টু ইজমেন্টস, ইজমেন্ট মানে সুখের অধিকার, কোনো কিছু পাওয়া, ফ্রি ফ্রি পেয়ে যাওয়া। কোনো দালানে আলো বা বাতাস প্রবেশ এবং পথ, জলস্রোত বা পানির ব্যবহার বা যে কোনো সুবিধা। যেমন আমি যে ফ্ল্যাটে থাকি, আমি 2018 সালে যে ফ্ল্যাটে উঠেছিলাম, সেখানে আমি প্রথম পানি খেতে যে আয়রন আছে, পানিতে আয়রন আচ্ছা। থাকলে একটা ভালো একটা সলিউশন, স্মার্ট সলিউশন কি, ফিল্টার ব্যবহার করতে হবে, ওয়াটার ফিল্টার, তাই না? জি তো ওয়াটার ফিল্টার ব্যবহার করতে শুরু করলাম, 6 মাসে ব্যবহার করতে পারিনি। কেন? মানে এতই আয়রন, মানে বিরক্ত হয়ে যায়। যে আয়রন থাকার জন্য যে সম্ভবত সিরামিকের একটা বলের মতো থাকে, ওইটা একেবারে লাল হয়ে যায় 1 সপ্তাহতে, এবং এবং ওটা পানি বারবার নামে না। পাল্টাতে হয়। পানি নামে না, এত লাল আয়রন। তো জি মনে করলাম না, খাওয়া যাবে না ট্যাপের পানি, এই ফিল্টার করে খাওয়া যাবে না, কারণ ট্যাপের পানি বেশি আয়রন, এবং সেটা অরুচিরও বিষয়, কারণ সেটা টাঙ্কির মধ্যে থেকে আসছে, ওয়াটার ট্যাঙ্ক থেকে। জি তো সেই জি। টাঙ্কিতে কি মরে পড়ে আছে, আবার ওখানে ফাঙ্গাস তৈরি হয়েছে কিনা, ছত্রাক তৈরি হয়েছে কিনা, তাই না? তো জি একটু জি হয়তো। অরুচির একটা বিষয়, যদিও ফিল্টার করছে। তো তারপরে কি শুরু করলাম, টিউবওয়েল, টিউবওয়েলের পানি খেতে শুরু করলাম। তোর গ্রামে কিন্তু বাড়িতে বাড়িতে টিউবওয়েল আছে এখন, আবার কি জল মোটর মানে সাবমার্সিবল জি বাড়িতে বাড়িতে হয়ে যাচ্ছে। কিন্তু শহরে কিন্তু এই যে খাবার পানির জন্য টিউবওয়েল স্বল্পতা আছে, প্রতি বাড়িতে করা নিষেধ আছে। কারণ সেক্ষেত্রে যেহেতু বেশি মানুষ বসবাস করে, ওয়াসা পানি সাপ্লাই করবে, এই হচ্ছে নিয়ম, ব্যক্তিগত টিউবওয়েল জি রাখা যাবে না। কিন্তু কিছু কিছু জায়গায় আছে পানি নেওয়ার জন্য। তো আমি নিয়মিত একটা টিউবওয়েল থেকে পানি নিয়ে আসছি। এখন যদি ওই টিউবওয়েলটা জনস্বার্থে 20 বছর ধরে ব্যবহার হয়, তাহলে হঠাৎ তিনি কি করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। ওই টিউবওয়েল এর যে পানি বন্ধ করতে পারবে না, কারণ সেটার অধিকার তৈরি হয়েছে। আগে কুয়া থাকতো, কুয়া, ওয়েল, কুয়ার পানি বন্ধ করা যাবে না। একটা মানুষ পুকুরে গোসল করতো দীর্ঘদিন, একটা দিঘি বা নদীর একটা অংশ গোসল করতো, এটা বন্ধ করা যাবে না। কারণ মানুষ এটার সুখ হয়ে গেছে, ফ্রি ফ্রি পেয়ে এতই অভ্যাস হয়ে গেছে, এই ফ্রি জিনিস হঠাৎ বন্ধ করা যাবে না। তাহলে
সমাজে প্রভাব পড়বে এর, তাই না? অশান্তি সৃষ্টি হবে। জি আচ্ছা, এই সুখাধিকার আবার ইতিবাচক হতে পারে, মানে পজিটিভ, আবার নেগেটিভও হতে পারে। ইতিবাচক মানে যেটা ভালো, যেটা আমি নিতে চাই, যেমন আমার বাড়িতে আলো বাতাস আসুক, আমি নিতে চাই। বা আমি একটা পথ দিয়ে যাচ্ছিলাম, এই পথ যেন কেউ বন্ধ না করে, পথটা আমি চাই, ভালো জিনিস পথ। জলস্রোত আমি চাই, আমি পানি চাই, এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা কোনটা? অসুবিধা মনে করেন যে আমি এক জায়গায় বসবাস করছি 20 বছর ধরে, এখানে কোনো কারখানা ছিল না, হঠাৎ একটা কারখানা হলো, কারখানা হয়ে সেখানে পানি দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। আমার এই শব্দও দরকার নাই, আমার এই পানি দূষণও দরকার নাই, আমার বায়ু দূষণও দরকার নাই, ধোঁয়া, এগুলা, স্বাস্থ্যকর পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এটা কি আপনার দরকার? না। তাহলে এটাও কিন্তু সুখাধিকার, কিন্তু এটা নেগেটিভ সুখাধিকার। তার মানে এটা এতদিন ছিল না, এটা এখন শুরু করা যাবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? মানে জি জি এইগুলা জি অনেকটা উৎপাতের মতন, বিরক্তি যেন না করে কেউ। এটা হচ্ছে নেগেটিভ ইজমেন্ট। মোকদ্দমা দায়েরের অব্যবহৃত পূর্ববর্তী 2 বছরের মধ্যে সমাপ্ত একটানা 20 বছর এর কোনো সম্পত্তি, যদি অনেকগুলো মানুষ বা একটা পরিবার বা একক ব্যক্তিও যদি টানা 20 বছর ব্যবহার করে, এবং এই 20 বছর পর পরবর্তী 2 বছর যদি সম্পত্তির প্রকৃত মালিক, যে আসলে মালিকানা আছে, সে যদি বাধা সৃষ্টি না করে পরবর্তী 2 বছরের মধ্যে, বা আদালতে মামলা করে এই ইজমেন্টটা না আটকায়, তাহলে এই একটানা ব্যবহৃত 20 বছর এবং পরবর্তী আরো 2 বছর, যে 2 বছরটা কি আপনাদের যেমন শিক্ষানবিষ্কাল 6 মাস, এরকম। জি জি মনে করেন যে একটা গাছ লাগালেন, গাছ বড় হলো, ফল আসলো, 20 বছর পরে একটা ফল পাকলো, তার মানে এটা আবার আপনি সুস্বাদ নিতে চলেছেন। এখন এই ফলটা কে খাবে? যে গাছের মালিক খাবে, না প্রতিবেশীরা খাবে, গ্রামবাসী খাবে? এটা নির্ভর করছে পরবর্তী 2 বছর, খুবই ক্রিটিক্যাল সময়। এখন একটা ফল গাছে, কোনো গাছে 1 সপ্তাহ থাকার পরে পেকে পড়ে যেতে পারে কিনা? জি ওই 1 সপ্তাহের মধ্যে যদি ফলটা না পাড়া হয়, তাহলে কোনো পাখি খেয়ে যেতে পারে, কাঠবিড়ালি খেয়ে ফেলতে পারে, বা সেটা পড়ে নষ্ট হতে পারে, তার মানে হাতছাড়া হয়ে যাবে। তো এই 2 বছরটা এরকম, মানে একটা ফল পেকে গেছে, মানে 20 বছর পূর্ণ হয়ে গেছে, তারপরও এটাকে আটকানো যাবে সম্পত্তিটাকে। একটা রাস্তা ব্যবহার করছিল, আমি আর ব্যবহার করতে দিব না, 20 বছর পার হয়ে গেছে, আরো 2 বছর আমার কাছে সময় আছে সেটা বাধা দেওয়ার জন্য এবং মামলা করে আটকানোর জন্য। এই 2 বছর যদি পার হয়ে যায়, 20, 2, 22, তারপরে এটা পার্মানেন্টলি কি হয়ে যাবে? ইজমেন্ট হয়ে যাবে, এবং এটার কখনো মালিক ফেরত পাবে না। বুঝতে পেরেছেন? জি এই ইজমেন্টটা যে একটানা 20 বছর ব্যবহার, এটা আবার মালিকের জ্ঞাতসারে, মানে মালিক দেখছে আমার সম্পত্তি, মানুষ রাস্তা করে যাচ্ছে, সমস্যা নেই, আমার অঢেল সম্পত্তি আছে, মানুষের উপকার হচ্ছে, হোক, কিন্তু অনুমতি ছাড়া। সে কোনো অনুমতি দেয়নি, লিখিত বা অলিখিত। মানে আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে রাস্তা করে মানুষ, আমি বাধাও দিলাম না, আবার নিষেধও করলাম না, অনুমতিও দিলাম না। ঠিক আছে? জি তাহলে বিনা বাধায় প্রকাশ্যে ও শান্তিপূর্ণভাবে ভোগ দখলকৃত সম্পত্তি সুখাধিকারে পরিণত হবে। সেটা কত বছর? 20 বছর যাবত। 20 বছর। 20 বছরের মধ্যে যদি একবারও বাধা দেয়, তাহলে এই 20 বছর নষ্ট হয়ে যাবে। আর এই যদি সরকারের সম্পত্তি হয়, তাহলে টানা 60 বছর, মানে 20 বছরের পরিবর্তে সেটা 60 বছর হয়ে যাবে। তার মানে খাস সম্পত্তি হলে 60 বছর, আর ব্যক্তিগত বা কোনো মানুষের প্রপার্টি হলে সেটা বিশ বিশ বছর বছর এই হচ্ছে মূল বক্তব্য। তাহলে যত এতটুকু যে পড়লাম, এটা হ্যাশ চিহ্ন দিয়ে এক বাক্যে যদি বলি, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে, এটার অন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটানা, মানে কন্টিনিউয়াসলি, শান্তিপূর্ণভাবে, মানে পিসফুলি, এবং সেটাকে অধিকার হিসেবে, হ্যাঁ এটা আমরা ব্যবহার করি, আমার বাবা ব্যবহার করেছে, আমার দাদাও ব্যবহার করেছে, আমরাও ব্যবহার করব, এটা আমাদের অধিকার। বুঝতে পারেননি? যদিও এই সম্পত্তির জি মালিক না, রাস্তা দিয়ে যেহেতু আমরা চলি, এটা আমাদের অধিকার। এই কুয়া ঠিক আছে আপনার, কিন্তু আমরা তো 20 বছরের বেশি সময় ধরে এই কুয়া থেকে পানি উত্তোলন করে কাজ করছি, বা এই পুকুরে আমরা 20 বছর ধরে গোসল করি, আমার বাবাও গোসল করেছে, আমিও গোসল করব, এটা আমাদের অধিকার। এই একটা মানসিক চিন্তা থাকবে। জি তাহলে এই 20 বছর বা 60 বছর সরকারি হলে, এটা যদি ব্যবহার করে, দ্যাট ইজ ইকুয়াল টু ইজমেন্ট বা সুখাধিকার। সুখাধিকার।
তাহলে এই যে একটা লাইন দিয়ে পুরো ইজমেন্ট চলে আসলো। ক্লিয়ার? জি স্যার। 27, পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি। আচ্ছা, যে ভাবী শব্দের অর্থ ফিউচার, যিনি কিছুদিন পরে উত্তরাধিকারী হবে। ভাবী বলতে এখানে ভাইয়ের বউ না, মানে ভবিষ্যতে হবে। ভবিষ্যৎ। তার মানে এটা প্রবাবল বা কি পটেনশিয়াল। এই ভাবির ইংরেজি, ভালো ইংরেজি বলতে হলে পটেনশিয়াল। তো জীবন সত্যকে, জীবন সত্য সুখাধিকারকে ব্যাহত করে। জীবন সত্য কি জিনিস? জীবন সত্য মানে তুমি সারা জীবন ভোগ করতে পারবে কিন্তু বিক্রয় করতে পারবে না। যেমন কোনো ট্রাস্ট প্রপার্টি, যারা বড় বড় মানুষ, যেমন অঢেল সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার মালিক, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, তারা কিন্তু আম, মৃত্যুর অনেক আগে সুস্থ থাকা অবস্থাতে কি করে, তাদের সম্পত্তির নিজ নামে বা কোনো নামে একটা ট্রাস্ট করে ফেলে। ট্রাস্ট করার পরে রতন কি করে, টাটা। ট্রাস্ট করার পরে তার যে উত্তরাধিকার আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে ওই ট্রাস্ট প্রপার্টির বেনিফিশিয়ারি করে দেয়। বুঝতে পেরেছেন কেন জি জি, যেমন বেনিফিশিয়ারি এই যে করে? টাটা কোম্পানি, আরো অনেক কোম্পানি আছে স্যার, হ্যাঁ, এগুলো কেন তো কেন সেগুলোই করে এটা করে, এগুলো। লাভটা কি? যদি বেনিফিশিয়ারি করে তাহলে তার স্ত্রী সন্তানরা সারা বছর ভোগ করতে পারবে কিন্তু এই প্রপার্টিটা বিক্রয় করতে পারবে না, মানে নষ্ট করতে পারবে না। জি জি একটা জি জি। লিগেসিটা বজায় থাকবে, প্রপার্টি নষ্ট হবে না, এক। দুই, মনে করেন যে বাবার ট্রাস্ট প্রপার্টি, ছেলে বেনিফিশিয়ারি, ছেলে যদি লোন করে বড়, ওই লোনের দায় কিন্তু ওই ট্রাস্ট প্রপার্টির উপরে পড়বে না। কিন্তু বাবা মারা গেলে তো উত্তরাধিকার সূত্রে অ্যাবসোলিউট যদি তার টাইটেল চলে আসে, জীবন সত্য না আসে, লাইফ টাইটেল না আসে, যদি অ্যাবসোলিউট টাইটেল আসে, তাহলে ছেলে যদি লোন করে বাবার সম্পত্তি থেকে, বাবা মারা গেলে ওই সম্পত্তি থেকে লোন রিকভারি হবে। কিন্তু ছেলে লোন করলো, বাবার সম্পত্তি ট্রাস্ট করে গেছে, তাহলে ছেলের লোনের দায় কিন্তু বাবার ট্রাস্টের উপরে পড়বে না। তার মানে লাভই লাভ, জি ক্ষতি নাই। বুঝতে পেরেছেন? জি। এই হচ্ছে একটা জীবন সত্য। বেনিফিশিয়ারিদের জীবন সত্য থাকে, অ্যাবসোলিউট টাইটেল থাকে না। তেমনি হিন্দু আইন অনুসারে কোনো বিধবা হিন্দু মহিলা, বিধবা হিন্দু মহিলা কিন্তু কি করতে পারে না, তার স্বামীর সম্পত্তি বিক্রয় করতে পারবে না। কিন্তু তার বেঁচে থাকার জন্যে, তার নাবালক সন্তানদের চিকিৎসা, মৌলিক অধিকার ভরণ পূরণ, পোষণ। ভরণ পোষণের জন্য কি এই প্রপার্টি ভোগ করতে পারবে। তার মানে পজিশন হোল্ড করতে পারবে কিন্তু বিক্রয় করতে পারবে না, মানে অ্যাবসোলিউট টাইটেল নাই, এটাকে বলে লাইফ টাইটেল। তাহলে মহিলা মনে করেন যে 3 বছর ধরে ভোগ করলো টানা, তার স্বামী আহ, ছিল, স্বামীর একটা সম্পদের মানে মনে করেন মিস্টার রাঘব, রাঘবের সম্পত্তি ব্যবহার করতো এলাকাবাসী, রাঘব মারা গেছে, তার স্ত্রী এখন লাইফ টাইটেল পেয়ে গেছে ওই সম্পত্তির উপরে। এখন স্ত্রী জি থাকলে, এখন স্ত্রী যেহেতু সম্পত্তির প্রকৃত মালিক না, এর আগে দেখেন একটা বিষয় আছে, এটা কেন, একটু আগে আমরা 26 ধারার মধ্যে কি পড়লাম? 26 ধারার মধ্যে পড়েছি যে মালিকের জ্ঞাতসারে কিন্তু অনুমতি ছাড়া, তাই না? তার মানে অনেকটা জি মৌন সম্মতি আছে, তাই তো নিষেধ করছে না, তাই না, বিনা বাধায়। জি তো যার সম্পত্তি সে অনুমতি দিতে পারে, কিন্তু এই হিন্দু ব্যক্তির যে স্ত্রী, তিনি কি সম্পত্তির মালিক, প্রকৃত মালিক? না। তাহলে অনুমতি দেওয়ার বা কনসেন্ট দেওয়ার বিষয়টা তো এখানে প্রযোজ্য না। যেহেতু কনসেন্ট দেওয়ার বিষয়টা প্রযোজ্য না, তাই মনে করেন টানা 20 বছরের মধ্যে, 20 বছর পূর্ণ হওয়ার আগেই যদি ওই হিন্দু ভদ্রলোক মারা যায় এবং তার স্ত্রী যদি ওই সম্পত্তির লাইফ টাইটেল পেয়ে যায়, সেক্ষেত্রে, এবং অন্তত 3 বছর যদি তিনি বেঁচে থাকেন, ওই বিধবা হিন্দু মহিলা 3 বছর বেঁচে জি। থাকলেই ওই এজমেন্ট শেষ। আচ্ছা। মঞ্জুরিকৃত তৃতীয় ব্যক্তির জীবন সত্য। তৃতীয় ব্যক্তি কেন বলা হচ্ছে? প্রথম ব্যক্তি রাঘব, যে সম্পত্তির মালিক। আর দ্বিতীয় পক্ষ কি, ওই যে এলাকাবাসী যে সম্পত্তি ব্যবহার করত। আর তৃতীয় ব্যক্তি কি, ওই যে হিন্দু বিধবা মহিলা। ঠিক আছে? দ্বারা জি 3 বছরের অধিক দখল সুখাধিকারের লক্ষ্যে ভক্ষিত 20 বছর হতে বাদ যাবে। আর সরকারি হলে তো ওই সরকারি ক্ষেত্রে প্রযোজ্য না এটা, কারণ সরকারের তো আর স্ত্রী থাকে না। জি সরকার তো একটা প্রতিষ্ঠান, যদিও জি জি। মানুষ মিলে চালায়। তো এখানে 20 বছরের মধ্যে যদি ওই ভদ্রলোক যদি 20 বছর পর মারা যেত তাহলে সমস্যা হতো না, কিন্তু 20 বছরের মধ্যে তার স্ত্রী যদি চলে আসে, এবং স্ত্রী মিনিমাম 3 বছর বেঁচে থাকতে হবে বিধবা মহিলাকে,
3 বছরে যদি কম আচ্ছা, বেঁচে থাকে তাহলে কিন্তু আবার নো প্রবলেম। কারণ এই সুখাধিকার থেকে যাবে। সুখাধিকারকে নষ্ট করতে হলে ওই বিধবা মহিলাকে 3 বছর ওই সম্পত্তি ভোগ করতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট আচ্ছা। অফ সেকশন 26, ওকে, 27। জি। তাহলে 26 এবং 27 উভয় ধারা কিন্তু এজমেন্ট নিয়ে। 28, সম্পত্তির অধিকার বিলুপ্তি, এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। আমার একটা সম্পত্তি আমি দীর্ঘদিন ফেলে রেখেছি, মনে করেন এই আইনটা অনেক পুরাতন, তাই না, 1908 সালের আইন। তো আমি জমিদার, আমার অনেক সম্পত্তি আছে, আমি কি করছি, ফেলে রেখেছি 1000 বিঘা সম্পত্তি। বা রাজা রাজা বাচ্চাদের সময় সম্পত্তি পড়ে থাকতো না। তো জি। জি। যখন ব্রিটিশরা আসলো এই আইনটা তৈরি করলো, দেখছে একটা অলস ব্যক্তি, অলস রাজা বা অলস একজন জমিদার, তো বলা হচ্ছে আপনি যদি 12 বছর ধরে সম্পত্তির খাজনা না দেন, তাহলে ধরে নিব যে এই সম্পত্তি তো আপনার দখল নাই, অন্য কেউ দখল করছে, তাহলে আপনার সম্পত্তি কেড়ে নিয়ে আরেকজনকে দিয়ে দেবো, তার মানে আপনার জমিদারিত্ব চলে যাবে। আচ্ছা। এটাই হচ্ছে 28 ধারার মূল বক্তব্য বা মেসেজ। বর্তমানে ওটা চালু আছে। আমার সম্পত্তি আছে কিন্তু আমি সম্পত্তি ধার ধারি না, সম্পত্তি কে ভোগ করছে, কে দখলে আছে আমি দেখছি না। এখন এইভাবে যদি কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো ব্যক্তি যদি এসে 12 বছর ভোগ দখল করে, তাহলে ওই সম্পত্তিতে আমার অধিকারই নষ্ট হয়ে যাবে। এই আইনটা কেন করলো, মনে করেন জমিদার যে অলস, সে তো ঠিকভাবে চাষ করবে না, তাই না, হুম। তাহলে সম্পত্তিটা যদি চাষ না হয় ঠিকভাবে, ওই সম্পত্তি থেকে খাজনা পাওয়া যাবে? না, না। কিন্তু যে সম্পত্তির মালিক না, কিন্তু তাকে যদি দেওয়া হয়, সে চাষ করবে, চাষ করলে ভালো প্রোডাকশন হবে, এবং এই খাজনা প্রোডাকশন দেবে। থেকে খাজনা পাওয়া যাবে। তাদের উদ্দেশ্য কি, রেভিনিউ কালেকশন। জি। আমাদের দেশটা তারা কেন 200 বছর শাসন করলো? লুটপাট করেছে আর রেভিনিউ রেভিনিউ। কালেকশন করেছে, তাই না, জি। জি। শোষণ করেছে। তো এই যে খাজনাটা একটা শোষণের অংশ। তো এই যে খাজনা দিবে তাকে আমরা সম্পত্তি দিয়ে দিব, তুমি খাজনা দিচ্ছ না, তুমি মালিক না, আজ থেকে তুমি বাদ। 28 ধারা এই সুযোগটা তৈরি করে দিল ব্রিটিশদের, তারাই তো তৈরি করলো। তাহলে কোনো সম্পত্তিতে দখল ফিরে পেতে হলে অত্র আইনে মোকদ্দমা দায়েরের নির্ধারিত সময় শেষে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, এখানে 8 ধারা কথা বলা হচ্ছে, এবং এই আইনের অনুচ্ছেদ 142, 144 এই সেকশনগুলো, এই অনুচ্ছেদগুলোতে 12 বছরের কথা বলা হয়েছে। তাই আমরা বলি যে 12 বছর ধরে কেউ ভোগ দখল করলে সম্পত্তির মালিক হয়ে যায়। আসলেও কিন্তু তাই। উক্ত সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ বিবাদীর বিরুদ্ধ বা জবরদখল বলে সত্য, যেটাকে অ্যাডভার্স পজিশন অর্জন হবে। এই সেকশনটা এখনো কিন্তু চালু আছে বা বলবৎ আছে। কিন্তু এই সেকশনের সাথে সাংঘর্ষিক আরেকটা ক্রিমিনাল অ্যাক্ট পাশ হয়েছে, হচ্ছে কি, স্থাবর সম্পত্তি দখল সংক্রান্ত অপরাধ দমন আইন। হয়নি? অপরাধ দমন কি জি। প্রতিরোধ আইন, যাই হোক, 2023 সালে কি 22 সালে। তো এই আইনে ওই যখন আইনটা পাশ হলো, ওই পাশের পরে কেউ যদি জোর করে দখল করতে থাকে, মানে রিসেন্টলি বেদখলকৃত মানে সম্পদের স্যার, ক্ষেত্রে ওইটা প্রযোজ্য। কিন্তু ওই আইনের মানে আগে কেউ স্যার, যদি জোর করে দখল করে থাকে, সেক্ষেত্রে এই জি, 28 ধারা প্রযোজ্য হবে। বুঝতে মানে পেরেছেন? 23 ধারার ওই আইনে স্যার, ওই যে যে শিরোনাম এসেছিল, ওই যে যা মানে কাগজ যার জমি তার, এই আইনটা কি স্যার? হ্যাঁ, হ্যাঁ। তার মানে দখল আমার না থাকলেও আচ্ছা। সমস্যা নাই, আমি দখল কেউ করেছে তার বিরুদ্ধে জোর করে দখলের জন্য আমি ক্রিমিনাল মামলা করতে পারবো। এটা নতুন আইন হলো, ঠিক আছে। তা নতুন আইন জি। জন্মের পরে ওটা কার্যকর, এটা রেস্ট্রিকটিভ ইফেক্ট দেওয়া হয়নি। তার মানে 28 ধারা এখনো টিকে আছে। ওই আইনের আগে কেউ যদি জোর করে দখল করে 12 বছর পূর্ণ হয়, তাহলে 28 ধারা কাজে লাগবে, 28 ধারায় প্রযোজ্য হবে। কিন্তু ওই আইন পাশ করার পরে কেউ যদি নতুন করে মানে কারো সম্পত্তি জোর করে দখল করতে যায়, তাহলে কিন্তু ওই আইনে কিন্তু সে কি হবে, অপরাধী হবে। বুঝতে পেরেছেন? জি। জি। তার মানে 28 ধারা পুরাতন দখলের ক্ষেত্রে প্রযোজ্য, আর নতুন আইন নতুন দখলের ক্ষেত্রে প্রযোজ্য। মামলার কজ অফ অ্যাকশন যেদিন, মানে মামলা যেদিন ইফেক্টিভ হলো, মানে আইন যেদিন ইফেক্টিভ হলো, তারপর থেকে কজ অফ অ্যাকশন থাকলে ওই আইনে মামলা হবে। ঠিক আছে? জি। তখন 28 ধারার ভ্যালু থাকবে না।
পঞ্চম অধ্যায় সর্বশেষ অধ্যায়, এখানে সংরক্ষণ বা সেভিংস আজকের সর্বশেষ অধ্যায়, মানে এবং সর্বশেষ ধারা 29 ধারা সংরক্ষণ বা সেভিংস। আপনারা এটা লিখতে পারেন যে প্রযোজ্য নয়, অত্র আইন প্রভাবিত করবে না, অর্থাৎ প্রযোজ্য নয়। আমি লিখেই দিয়েছি আপনাদের যে প্রযোজ্য নয়। কি প্রযোজ্য নয়? 1872 সালের চুক্তি আইনের 25 ধারা প্রযোজ্য না, মানে চুক্তি আইনের 25 ধারা যেটা বলা আছে সেটাই সঠিক, এই পুরো তামাদি আইন তার উপরে কাজ করবে না। বিশেষ আইনে উল্লেখিত ভিন্ন মেয়াদ অত্র আইনের 3 ধারা ও প্রথম তফসিল প্রভাবিত করবে না। প্রথম তফসিলে যেই মেয়াদি দিক না কেন, এখন নতুন একটা আইন হয়েছে, যেমন মনে করেন যে নারী শিশু নির্যাতন দমন আইন, এটা কিন্তু ক্রিমিনাল। এখন সিভিল জি মামলার ক্ষেত্রেও যেমন পারিবারিক পারিবারিক মামলার আপিল কত দিনের মধ্যে করতে হবে সেটা পারিবারিক আইনেই বলা আছে, বিশেষ আইন সেটা, ঠিক আছে? তো সেটা জি কিন্তু এই তামাদি আইন দিয়ে কাজ হবে না, কারণ বিশেষ আইন সবসময় সাধারণ আইনের উপরে থাকে। বিশেষ তারপর এই বিশেষই। আইনের 4, 9 থেকে 18, 22 ইত্যাদি ধারাগুলো প্রযোজ্য হবে না বিশেষ আইনের ক্ষেত্রে, এবং অত্র আইনের অবশিষ্ট আইনগুলো বিধানগুলো প্রযোজ্য হবে না। বিবাহ বিচ্ছেদ আইন, এই আইনে যে নিয়ম নীতি আছে সেগুলো কিন্তু তামাদি আইনের কোনো সেকশনই সেখানে কাজে আসবে না, কারণ বিবাহ বিচ্ছেদ আইন এক একটা ধর্মের মানুষদের ক্ষেত্রে এক একটা কাজে আসে। তো এটা হচ্ছে 1869 সালের আইনের কথা বলা হচ্ছে। তো মুসলমানদের ক্ষেত্রে কিন্তু আমাদের পারিবারিক আইন আলাদাই আছে, সেটাকে পার্সোনাল ল বলে, পারিবারিক আইনকে পার্সোনাল ল বলে। আর সর্বশেষ হচ্ছে 1882 সালের শোকাধিকার আইন, মানে শোকাধিকার বা এজমেন্ট রাইট অ্যাক্ট 1882, আলাদা একটা আইন আছে। ওই আইনের আওতাভুক্ত এলাকায়, মানে সেই আইনে আইন করে কিন্তু বলে দেওয়া আছে যে কোন এলাকাগুলো শোকাধিকারের অন্তর্ভুক্ত হয়ে আছে। যেমন কিছু কিছু বন, তারপরে নদী, অভয়ারণ্য ঘোষণা করা হয় না? জি জি তো যেগুলো সংরক্ষিত স্থান এভাবে ঘোষণা করে দেওয়া হয়, তেমনি সুখাধিকার আইন করে কিছু কিছু এলাকাকে, যেগুলো এজমেন্ট রাইটের আওতায় সুখাধিকারে পরিণত হয়েছে, এভাবে ঘোষণা করে আছে কিছু এলাকা। তো সে এলাকার জন্য অত্র আইনের 26 ধারায় 20 বছর ভোগ করতে হবে, বা 60 বছর ভোগ করতে হবে সরকারি সম্পত্তি, বা এই যে 27 ধারায় এই যে লাইফ সত্ত্ব 3 বছর থাকলে এজমেন্ট রাইট পাবে না। এবং এখানে 2-5 যে ইজমেন্ট রাইটের যে সংজ্ঞা দেওয়া আছে 2 ধারার 5 উপধারায়, সেগুলোও কিন্তু কি কাজে আসবে না, কারণ সেই আইনে আলাদাভাবে বলা আছে, মানে সেটা একটু ডিফারেন্ট, কারণ সেটা একটা বিশেষ আইন তাই। তো বাকি যে ধারা 30, 31 এবং 32 সেগুলো কিন্তু বাতিল হয়ে গেছে, সেগুলো আমাদের জানার আর দরকার নেই। আমরা একটু আগে শেষ করলাম পার্ট 3। এই পার্ট 3-এর ধারা 12 থেকে 29 বিগত বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষার এমসিকিউ প্রশ্নাবলী কিন্তু এখানে দেওয়া আছে, আপনি খুব সহজে কিন্তু দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো। জি দেখেন 12 থেকে 12(3), 12(3), 12(3) হচ্ছে সার্টিফাইড কপি বা মামলার নকল পেতে ব্যয়িত সময় কিন্তু বাদ যায়, যেমন রায় ও ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময় কিন্তু বাদ যায়, ঠিক আছে? জি তো এইটা থেকে দেখেন টার্গেট করে কত প্রশ্ন এসেছে। আপনারা আরেক এমসিকিউ প্রশ্ন পড়ার কিছু টেকনিক দু একটা কথা বলে দিই, যদিও এগুলো আমি ফাইনাল টাচ নোট বা রিভিশন ক্লাসে বোঝাবো, এখানে একটু বলে দিই। যখন একটা প্রশ্ন পড়বেন, যখন এখানে দেখবেন যে কোন সেকশনকে টার্গেট করা হয়েছে, 12, এখন এই 12(3) কি বলা আছে সেটা আবার আপনারা ফেরত যাবেন, 12 ধারার 3-এ কি বলা আছে ওইটার সাথে এটার মিল পাচ্ছেন কিনা। যেমন এখানে রায়ের নকল সংগ্রহ, তারপরে এখানে হচ্ছে ডিক্রির সইমোহরি নকল প্রাপ্তির তারিখ হতে। তো এখানে অপশন দেখেন, 3টা বক্তব্য কিন্তু একই, কিন্তু ল্যাঙ্গুয়েজ ভিন্ন, জি একটু পরিবর্তন করে দিয়েছে ভাষাগতভাবে, তাই না? জি এবং প্রশ্ন প্রশ্ন একটু পরিবর্তন আছে, মানে বোঝাচ্ছে একই একই জায়গা থেকে প্রশ্ন। 12 উপধারা 3-কে টার্গেট করে প্রশ্ন, কিন্তু প্রশ্ন 3টা ডিফারেন্ট ডিফারেন্ট। দেখেন 12 সালেও এসেছে, 13 সালেও এসেছে, আর এখানে জুডিশিয়ারি 14 সালে, আবার এখানে আবার জুডিশিয়ারির 19 সালে। তো এখানে বার কাউন্সিলের 2013 সালের পরে এখান থেকে প্রশ্ন আসেনি, মানে এই জায়গা থেকে আপনাদের আসতে পারে, আসতে পারে কিনা 12 থেকে? জি 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 জি
আবার ইংরেজি অলিম্পিয়াডে প্রশ্ন এসছে। করেছিল 2022 সালে। তো ইংরেজি প্রশ্ন 22 সালে করছে, এই যে একটু আগে আমি বলছিলাম অনেকদিন ধরে প্রশ্ন হয়নি, দেখেন 22 সালে প্রশ্ন চলে আসছে। আবার 23 এবং 25-এ আসেনি, আপনাদের সময় আবার আসতে পারে। 4কে টার্গেট করে আসতে পারে 12-র। তো এখানে 12কে কিভাবে টার্গেট করে আসছে, এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং, তার মানে ইংরেজি শিরোনামটা তুলে দিয়েছে, যেটা আমার নোটে কিন্তু আছে। এই সম্পর্কিত জি বিধান দ্য লিমিটেশন অ্যাক্টের ড্যাশ ধারায় আছে, কত ধারায়, 12 ধারায় আছে। আমার নোটে কিন্তু স্পষ্ট আছে, আছে না? জি তাহলে দেখেন আমরা অলরেডি 5টা প্রশ্ন সবগুলোই 12 ধারার মধ্যে আছে। তাহলে 12 ধারাতে আমার কতটুকু ইনফরমেশন আছে? আমার 12 ধারাতে মাত্র 5টা লাইন আছে। প্রথম লাইনে শিরোনাম বলা আছে এবং বাকি 4টা ছোট ছোট পয়েন্ট আছে। খুবই সংক্ষিপ্তভাবে আমি আমার নোটে তুলে ধরেছি পয়েন্টগুলো। এখন রায়ের নকল পেতে নকল সংগ্রহের যে সময়, সেটা কি সময় গণনা থেকে বাদ যাবে, এটা হচ্ছে মূল বক্তব্য। এখন রায় ও ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময়, এই দুইটার বক্তব্য যে একই, এটা যদি উপলব্ধি করতে না পারেন, কিংবা ডিক্রির সইমোহর, এখানে আবার জাবেদা বলছে, কি বলছে, জাবেদা নকল, এখানে বললো জাবেদা নকল। আর 3 নম্বর প্রশ্নে এসে সেটাকে বলছে সহিমোহরি নকল। ভাই, জাবেদা নকল, সহিমোহরি নকল, সার্টিফাইড কপি বা সত্যায়িত কপি বা প্রত্যায়িত কপি, এই ধরনের যতগুলো বক্তব্য পেশ করব, ওই সার্টিফাইড কপিকেই বোঝাচ্ছে। এখন এতটুকু যদি আপনি উপলব্ধি না করেন, নেক্সট মনে করেন ইংরেজিতে প্রশ্ন করলো যে সার্টিফাইড কপি পেতে ব্যয়িত সময়। এখন সার্টিফাইড কপি কি জিনিস আমার নোটের মধ্যে কিন্তু নাই, আমি কিন্তু ক্লাসে বোঝাচ্ছি, বুঝিয়েছি। তো ক্লাসটাও আপনার ইম্পর্টেন্ট। যদি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে দেয়, তারপরে যদি ধরতে না পারেন, এই ব্যর্থতা কিন্তু আপনার, কারণ আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না, আপনি ক্লাস পরে ভিডিও দেখেননি, আমার নোট শুধু পড়ে চলে গেছেন। তার মানে হুবহু কমন দিতে পারবো এই গ্যারেন্টি তো আমি দিতে পারবো না, কারণ আমার কাছে জি তার প্রশ্ন আসে না যে আমি প্রশ্ন দিয়ে দেবো। আমি অনুভব করতে পারি, যেমন 12 থেকে প্রশ্ন আসতে পারে, এটা বলছিলাম, দেখছি যে 22-এ প্রশ্ন চলে আসছে, কারণ দীর্ঘদিন প্রশ্ন আসেনি ভাই, 22 সালে এসে প্রশ্ন চলে আসছে। তাহলে 22 সালের পর 23 সালে আসেনি, 24 সালে পরীক্ষা হয়নি, 25 সালেও আসেনি, তাহলে আপনাদের 26 সালে আসার পসিবিলিটি আছে কিনা 12 থেকে? কারণ ভেরি ইম্পর্টেন্ট জি একটি জি জি সেকশন, প্লাস কয়েক বছর জি প্রশ্ন আসেনি, জি জুডিশিয়ারিতেও আসেনি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, 100% বলবো না, তবে ভালো সম্ভাবনা আছে। এটা কি, আমি কি, আমাকে কি বার কাউন্সিলের কেউ আমাকে এই কথাটা বলে দিচ্ছে? বলে দিচ্ছে না, কিন্তু আমি তো না না এখানে লজিক দেখছি, যুক্তি দেখাচ্ছি। আশা, বার কাউন্সিল কেন প্রশ্ন করবে, একটা জায়গা থেকে বারবার প্রশ্ন রিপিট করবে না। এখন যেমন যেমন দেখেন, 12 সালে এই জায়গা থেকে প্রশ্ন আসলো, 13 সালে এসেও প্রশ্ন এসেছে একই জায়গা থেকে, কিন্তু প্রশ্নর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। তবে এইভাবে প্রশ্ন করলে প্রশ্নের মানে কিন্তু ঘাটতি পড়ে, কারণ আপনি একই জায়গা থেকে পরপর 2 বছর যখন প্রশ্ন করবেন, অনেকেই বিভ্রান্তি হবে। কারণ বাংলাদেশের একটা প্র্যাকটিস হয়ে গেছে কি, হাই স্কুল কলেজে যে যেটা এবছর এসেছে সামনের বছর সেটা আসবে না, এই ধরনের একটা আমাদের মেন্টাল কনস্ট্রাকশন হয়ে আছে, তাই না? জি 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 তো আমরা এটা ধরেই নিব। এখন তাও যদি আসে, যেমন এমসিকিউ এ যেটা 25 সালে এসেছে, সেটাকে আমি পড়াচ্ছি না, বাদ দিয়ে দিচ্ছি একেবারে, আমি সেটা তো বাদ দিচ্ছি না। আমরা রিটেনে সেটা বাদ দিতে পারি, কারণ রিটেনে তো এত চাপ নেওয়া যাবে না। বুঝতে পারেননি? এইভাবে জি সাজেশন তৈরি করতে হয়। সাজেশন তৈরি করার সিক্রেট আপনাদেরকে আমি বলে দিলাম, এবং এমসিকিউ প্রশ্ন কিভাবে পড়বেন একটু সতর্ক হয়ে সেটা দেখেন। বাকিগুলো পড়ে নেবেন, যেটা বুঝবেন না আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বুঝিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করবেন।